আমাদের থিঙ্কিং সোসাইটির থিঙ্কিং হচ্ছে আমার দিন পালন করবে আমার হুজুর, আমি আমার দুনিয়াবি ইয়ার মধ্যে প্রোগ্রেস করি। ওরা জানে ওরা কি পড়তেছে, ওরা কানেক্ট করতে পারে, ওরা সৃষ্টিকর্তার সাথে কানেকশন বিল্ড আপ করতে পারতেছে বেশি আমাদের চাইতে। কারণ কেন, তারা জানে কি রে তারা কি পড়তেছে। কিন্তু আপনাকে বা আমি যদি জিজ্ঞেস করি বা আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমরা বলতে পারবো না অর্থ কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ টক ইউর থটস, যেখানে আমরা আলোচনা করব ধর্ম, সমাজ, রাজনীতি, শিক্ষা এবং বিস্তারিত যত ধরনের আলোচনাই করা যায় আমরা রেগুলার বেসিসে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাথে আছি আমি তাফসির, আমি মাহমুদ। তো বেসিক্যালি আমরা কোনো এক্সপার্ট না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কোনো এক্সপার্ট না। আমাদের এখন বর্তমানে কোনো স্থায়ী পরিচয় নেই। সো আমরা আমাদের ফরমার বা পূর্ব পরিচয় নিয়ে আমরা আমাদের পরিচয়টা আবার দিব। তো আমি কাজী তাফসির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রাক্তন ছাত্র। আমি বিবিএতে মেজর করেছিলাম ম্যানেজমেন্টের উপর। আমিও ম্যানেজমেন্ট থেকে এমবিএ বিবিএ দুটো শেষ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিকানা শাহজালাল হল। এবং আমাদের ক্যামেরার পিছনে আছে আমাদের আরেকজন সিনিয়র, ভার্সিটি সিনিয়র শিহান ভাই। হ্যালো গাইস, আমি ক্যামেরার পিছনে, আমি এইচআরএম ডিপার্টমেন্ট, চিরাং ইউনিভার্সিটি এই এক্স স্টুডেন্ট। তো যেহেতু আমাদের এটা ফার্স্ট এপিসোড এবং আমরা বাঙালি, তার পূর্বে আমরা মুসলমান। সো আজকের টপিকটা হচ্ছে ইসলাম এবং মানব জাতি। তো মাহমুদ ভাই, ফার্স্ট অফ অল আমি আরেকটা সেকেন্ড সময় নিব। গত 2 দিনে পুরো বিশ্বের মধ্যে একটি নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। নতুন সমস্যা বলবো না, এটা গত অনেক বছর ধরে চলে আসতেছে, কিন্তু মানুষ এটাকে ইগনোর করে চলে যায়। আজকের পর্বটা আমরা শুরু করব বাই কন্ডেমিং ইসরায়েল। তো মাহমুদ ভাই, আজকের টপিক যেহেতু আমরা ইসলাম নিয়ে কথা বলবো, আমরা ইসলাম নিয়ে আসলে আমরা এক্সপার্ট না। যেহেতু আমরা এক্সপার্ট না, আমরা অতটুকুতে যাওয়ার সাহসও করবো না। বাট আমরা কিছু জেনারেল টপিকসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন ধরেন ইসলামের উপস্থিতি, ইসলামের শাসন, তারপর হচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা, এরপর ইসলামকে কিভাবে সুন্দরভাবে পালন করা যায়, এবং ইসলাম ও কথিত মুসলমান, যেটা হচ্ছে আমাদের যদি ধরেন দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল টপিক। বাট কন্ট্রোভার্সিতে আমরা যাব না, আমরা এটাকে খুব সুইফটলি ডিল করার চেষ্টা করব। তো সর্বপ্রথম টপিক হচ্ছে ইসলামের উপস্থিতি। তো বেসিক্যালি এই প্রশ্নটা দ্বারা কি বুঝাচ্ছি আমি, ইসলামের উপস্থিতি পুরো সমগ্র বিশ্বর মধ্যে আপনি মানে কিভাবে উপলব্ধি করতেছেন? ইসলামের উপস্থিতি পুরো বিশ্বের মধ্যে কিভাবে যদি আমি লক্ষ্য করি, ফার্স্ট অফ অল তাহলে আমি এটাকে ডেমোগ্রাফিক ওয়েতে বলি। ওকে, 2 বিলিয়নের উপর রেজিস্টার্ড মুসলিম, প্র্যাকটিসিং এর সংখ্যা জানি না, দ্যাট ইজ ওয়ান থিং। আর এমনি যদি ইসলামের এক্সিস্টেন্স বলি, মুসলিমরা ছাড়াই যারা অ্যাপার্ট ফ্রম নন মুসলিমস আছে, ওরা ইসলামের এক্সিস্টেন্স খুব ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ডিক্লেয়ার করে দেয়, আমাদেরকে এই কষ্টটা নিতে হয় না। হ্যাঁ, এটা তো ইসলাম ওয়ার্ল্ড ওয়াইড খুব মানে গ্লোবাল একটা রিলিজিয়ান, এবং লাস্ট 1400 ইয়ার্স ধরে এটা খুবই একটা প্রোগ্রেসিভ রিলিজিয়ান। এবং এটা হচ্ছে যে টিল দ্য এন্ড অফ দ্য ডে, যেহেতু মানে আমাদের যে প্রফেসিগুলো আছে সেগুলো অনুযায়ী দেখা যাবে যে এই রিলিজিয়ানটা আলটিমেটলি সার্ভাইভ করে যাবে। ঠিক আছে, আবার একদম মানে এন্ডের আগে যখন মানে আল্লাহর যে ইয়াগুলো আছে, আমাদেরকে যে সতর্ক বার্তাগুলো দেওয়া আছে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে যে ব্যাপারগুলো বলা আছে, ওই সময় পর্যন্ত কিন্তু ঠিকই সার্ভাইভ করে যাবে। লাস্টলি যখন কিয়ামত হবে তখন তো আর মুসলিম বা কেউ থাকবে না, তখন তো নামটা চলে যাবে, রাসূলের নামে দরুদ হবে না, আল্লাহর নামে কেউ হয়তো মানে তাকবীর দিবে না, ব্যাপারগুলো থাকবে। এইটা হচ্ছে এই জন্য বললাম যে আমাদের আসলে নলেজ খুব কম, আমরা এক্সপার্টও না। আমরা হচ্ছে আমাদের সারাউন্ডিং থেকে যতটুকু শিখতে পারলাম, জানতে পারলাম, অ্যাজ ইউজুয়াল ডেইলি লাইফ থেকে আমরা মানে
এই জিনিসটা হচ্ছে টঙের দোকানে আড্ডা মারতাম, এখন এখানে ক্যামেরার সামনে বসে কথা বলছি, দ্যাটস অল। দ্যাটস অল, এক্স্যাক্টলি। তবে ওই যে আপনি যেটা বলছিলেন যে আউটার ওয়ার্ল্ড মানে একটা টার্ম তৈরি করছে ইসলামোফোবিয়া। ইসলামোফোবিয়া থেকে হচ্ছে যে আপনার ইসলামটাকে মানুষ গুড ওয়ে হোক বা ব্যাড ওয়ে হোক বাট পোর্ট্রে হইতেছে। সো ওইটার কারণে ইসলাম মানে এক প্রকার বলতে গেলে বেশি হাইলাইট পাইতেছে। না না, ওভাবে না। এটা ইসলামোফোবিয়া ওয়ার্ডটা আই গেস আমার 2000-এর পরে খুব বেশি সারফেসড হয়েছে, নট নেসেসারিলি 2000-এর পরে? 2000-এর পরে 9/11 হচ্ছে 9/11-এর অল্প কিছু আগে থেকে এটা হতে পারে। এই ইসলামোফোবিয়া ওয়ার্ডটাকে নিয়ে খুব বেশি মানে কালচার করা যাবে অতিরঞ্জিত করে ফেলছে। যখন থেকে হচ্ছে সন্ত্রাসী নিজেই সন্ত্রাসীর সংজ্ঞা দেওয়া শুরু করছে ইউএসএ। হ্যাঁ, তো তখন থেকে হচ্ছে যে এই ব্যাপারগুলোকে নিয়ে একটা ফোবিয়া ক্রিয়েট করা, এটা একটা পলিটিক্যাল জাস্ট অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। আদার দেন দ্যাট কেউ যদি ঠিকমতো পড়ে দেখে, মানে সময় নিয়ে একটু ধৈর্য ধারণ করে পড়ে দেখে বা একটু বোঝার চেষ্টা করে দেখে, সে তার আনসার নিজেই পায়। তখন সে বলে যে আমাকে মানে গেলানো হচ্ছে একটা জিনিস, আর আমি নিজের সেলফ ফাইন্ডিংয়ে পাচ্ছি যে আরেকটা জিনিস। না, আমি 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 দেখছি যে ধরেন আমার এটা মানে এটা কি বলবো, আমার স্পেকুলেশন যেটা সেটা হচ্ছে ওরা অনেক দিন ধরেই এটার পিছনে ইহুদিদের একটু অনেক বড় একটা হাত আছে। বেসিক্যালি খ্রিস্টানদের তেমন একটা ইম্প্যাক্ট দেখা যায় না, বাট ইহুদিদের অনেক ম্যাসিভ একটা ইম্প্যাক্ট আপনি দেখতে পারবেন হোল ওয়ার্ল্ড কন্ট্রোলের ক্ষেত্রে। আপনি এখন বাজারে যান না, আপনি যে প্রোডাক্টটাই ধরবেন না কেন ওইটা ইসরায়েলি প্রোডাক্ট। মানে এমনভাবে আমাদেরকে মানে জালে ফাঁসাই দিছে, আমরা ওদের প্রোডাক্ট ছাড়া থাকতে পারি না। ওদের গ্রিপের মধ্যে আমাদেরকে নিয়ে আসছে, ওদের এক্সিস্টেন্স ওখানে চলে আসছে আমাদের হাতে। মানে হচ্ছে যে আমরাই ওদেরকে পালি ফেলতেছি, কিন্তু আমরা জানি না যে আমরা ওদেরকে পালতেছি। তো এই যে জিউরা সবসময় মানে ইসলামের এগেনস্টে ছিল অবভিয়াসলি। ওরা কখনো ইসমাইল আলাইসাল্লামের মানে এই গোত্রটাকে কখনো অ্যাকসেপ্ট করে নেয় নাই, অ্যাকনলেজ করে নাই। তো ওরা অলওয়েজ চাইছে যে এই গোত্রটাকে ডিমিন করতে। এখন ডিমিন করার জন্য ওরা কি করছে দেখে, ফার্স্ট অফ অল সবচেয়ে বড় পাওয়ারফুল মিডিয়াম হচ্ছে যে মিডিয়াতে অনেক ধরনের মানে ওরা হচ্ছে ওদের জন্য সিম্প্যাথি খাওয়াচ্ছে আর ভিলেন বানাচ্ছে ইসলামিক যে পিপলরা আছে তাদেরকে। আপনি কোনো একটা হলিউড মুভি দেখেন না, কোনো না কোনোভাবে ওইটা মানে একটা মুসলিম কান্ট্রিতে ওরা টেরোরিস্ট, ওখানে একটা মিশনে গেছে আমেরিকা, এটাই মুভি। এবং প্রত্যেকটা ফ্যামিলির বাসার মধ্যেই বোম আছে। মানে এটা খুবই আমার থেকে হাস্যকর লাগে। ওরা বলে যে মানে ওরা এমনভাবে ক্লেম করে যে পৃথিবীর সব বোম ওদের কাছে, আবার ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার কাছে রেড বাটন আছে আর কারোর কাছে নাই। মানে ওর কথাই তো কন্ট্রাডিকশন। তো এই জায়গা থেকে হচ্ছে যে ওরা আস্তে আস্তে ইসলামটাকে খুব ডিমিন করা শুরু করছে মিডিয়াটাকে ইউজ করে। মানুষ মুভি দেখে, ওইটার সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড হয়ে যায়। ইসলামটাকে ডিমিন করার ট্রাই তো অবশ্যই করার চেষ্টা করছে। তার আগে ওরা অনেক বছর খ্রিস্টান ধর্মকে ডিমিন করছে, এবং ওরা খুব প্রাউডলি একটা জিনিস বলতে চেষ্টা করে যে ওরাই জিসাসকে কিল করছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে যে এই জিনিসটা কেন হয়েছে, এখানের মধ্যে হচ্ছে রোমান এম্পায়ারের একটু ঘটনা অনেক ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো হেলেনিজম ছিল, হেলেনিজমের সময় হইতেছে তখন রোমানরা তো ওরা প্যাগান ছিল, ঠিক আছে। তো হেলেনিজম ওরা প্র্যাকটিস করার জন্য অনেক বেশি চাপ দিছে। তো যখন হচ্ছে যে মানে জিসাসের পৃথিবীতে আসার টাইম যত বেশি কাছে আসতেছে, হ্যাঁ, তখন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ইহুদিরা মোটামুটি 3টা গোত্রে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সাদুকি, একটা হচ্ছে ফারাসি, আর একটা হচ্ছে এরিন। উচ্চারণগুলো নিয়ে আমার একটু ডাউট আছে। তো এদের মধ্যে একদল হচ্ছে যে এরা খুবই মানে কোর বিলিভের মধ্যেই থাকে। হ্যাঁ, সাদুকিরা হচ্ছে খুবই কোর, এবং দাউদ আলাইহিস সালাম হতে যে ব্যাপারটা মানে কিং ডেভিড হতে যে ব্যাপারটাকে আসছে এটাকে হোল্ড করে রাখছে। আর ফারাসিরা হচ্ছে কিছুটা রেবেল প্রকৃতির। এরা হইতেছে যে না, যে হেলেনিজম তো ঢুকাই দিচ্ছে, ধর্ম তো ভবিষ্যৎ থাকবে না, কদিন পরে হচ্ছে যে আল্লাহর নাম থাকবে না, মানে হাসিম থাকবে না, সেখানে হইতেছে যে রোমান এম্পায়ারের নাম বলতে হবে। এরা একটা পার্ট। তো এদের আরেকটা পার্ট হচ্ছে এরিন, এরা দুধভাত, সোজা কথা, আমরা কঠিন করতেছি না। এই ফারেসিরা এরা হচ্ছে ওদের প্রফেসি ছিল, প্লাস হচ্ছে যে ওরা তখন ওই সময় গণনার ব্যাপারটা ছিল, ওই মানে ব্যাপারগুলো ওরা বুঝতে পারছে যে এই জিনিসটা আসবে। তো ওরা তখন থেকে বুঝছে যে ওদেরকে উদ্ধার করার জন্য একজন মেসায়া লাগবে, কনসেপ্টটা দাঁড়াচ্ছে এই মেসায়া ওদেরকে এসে উদ্ধার করবে। কিন্তু ওই সময় যেটা হইলো
নিজে ফলস মেসায়া অনেক বেশি আসা শুরু করে, নট দাজ্জাল ক্লেম করছে ফেক যে আমি মেসায়া, আমি মেসায়া মেসায়া। তো তখন যেহেতু তুমি এটা করতেছো, জিনিসটা ব্লাসফেমিয়াস, তুমি নিজেকে মেসায়া দাবি করতেছো, ওদের রুল অনুযায়ী হইতেছে, তাকে তোমরা এক্সিকিউট করতেছো। অ্যাট দ্য সেম টাইম খ্রিস্টপূর্ব 4 থেকে 6 মধ্যে হচ্ছে জিসাসের জন্ম হয়। হ্যাঁ, আই রিপিট, 4 থেকে 6 মধ্যে জিসাসের জন্ম হয়। এটা হইলে মানে গুগল করে দেখতে পারো এই ব্যাপারটাতে। আচ্ছা, ওই সময়টার পরে যখন জিসাস একটা সময় বড় হইলো, বড় হওয়ার পর যখন পরিণত হওয়ার পর যখন উনি মানে ওনার ধর্ম প্রচার করতেছে, আমি জিসাসের কথা বলছি, ইসা সালামের ঘটনায় যাচ্ছি না। তো ওদের ভিউ থেকে মানে মোট portrayal। কথা হচ্ছে রোমানরা দেখতেছে যে এখানে মানে এই পাইলটস, তারপরে ওদের হাই প্রিস্ট হচ্ছে এই ইয়াদের হাই প্রিস্ট, ইহুদিদের হাই প্রিস্ট হচ্ছে কাফায়া, ওরা দেখতেছে যে জিসাসের ফলোয়ার বেড়ে যাচ্ছে, এটা ধরে রাখতে পারতেছে না। পলিটিক্যালি তারা গ্রিপ হারাচ্ছে, ইকোনমিক্যালি গ্রিপ হারাচ্ছে, সুদের ব্যবসা বন্ধ হচ্ছে, তারপর মানুষ ওর পপুলারিজমের ওখানের দিকে চলে যাচ্ছে, ও ওদেরকে হিল করতেছে, ওদেরকে সেই রিলিফ দিচ্ছে, ওদেরকে মানে সোলেস দিচ্ছে, ট্র্যাঙ্কুয়েল হার্ট হচ্ছে এক একজনের। এই ব্যাপারটা না এরা দেখতেছে যে এদের হাতে তো ক্ষমতা থাকতেছে না। তো নর্মালি রোমান গভর্নরের পিঠ ও চুলকায় দিত, ওর পিঠ ও চুলকায় দিত, আর এদের এমন একটা কিছু রায় দরকার ছিল যার কারণে এই লোকটাকে হত্যা করা তাদের জন্য দরকার ছিল। রেস্ট অফ দ্য স্টোরি সবাই জানে, ওরা হচ্ছে জিসাসকে ইয়া করছে এবং ইহুদিরা এটা খুব গর্বের সাথে প্রচার করে যায়। আচ্ছা গেল, এভাবে করে কিন্তু তারা বছরের পর বছর এটা তারা খুব ভালোভাবে বলছে। ইনফ্যাক্ট ওরা মেরির ক্যারেক্টার নিয়ে খুব বিশ্রীভাবে কথা বলছে। হ্যাঁ, তো এরা হচ্ছে যে ওই রকম একটা জাতি। আরও পিছন দিকে গেলে এবার যদি ইহুদিদের কথা একটু ইসলামিক অ্যাসপেক্ট থেকে এখানের মধ্যে বলি, মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে হচ্ছে লোহিত সাগর পার করে দিয়ে নিয়ে আসলো, প্রমিস ল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাদেরকে মান্না সালোয়া খাইতে দিল। খাওয়ার বলবো যে প্রতিদিন একখানা কেন, ভালো লাগে না, তোরা খাইতেছো জান্নাতি খানা এবং খাইতে তো ভালো লাগতেছে না। তো এরা হচ্ছে লেগে থাকা, আরেকজনের পিছে দোষ খুঁজে বাইর করা। আচ্ছা, আর একটু পিছে চলে যাই, এরা যে আসলে ক্যারেক্টার ভালো না, আবুদের সাকিনাও তো ছিল। তাবু তো সাক্ষণ একটা ডিফারেন্ট আলোচনা, এটা ইয়া না। তো আর একটু পিছনে চলে যায়, ওদের বংশ আসছে কোথেকে? ইয়াকুব আলাইহিস সালামের থেকে। ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে, প্রথম 10 ভাই মিলে ইউসুফের এগেনস্টে কনস্পিরেসি করলো, বাপ তাকে বেশি আদর করে। তো তারা তো এইটাই তো তারা। হ্যাঁ, তো এইভাবে করে হচ্ছে যে তুই যেটা পরে দিয়ে বললে যে ইসমাইল আসলাম ফ্যামিলিকে তারা ইয়া করে, তাদের ঘটনা হচ্ছে যে যদি আসমানে কিতাব কেউ আসে, যদি কেউ নবী আসতে হয়, সেটা সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আসতে হবে, এটা ইহুদি বর্ণ হতে হবে, ইসমাইলি হতে হবে। কিছুটা হচ্ছে এরকম আর কি, আপনারা ইকোনমি, আমরা হচ্ছে ভিআইপি। হ্যাঁ, আপনাদের এখানে এত মেইন পার্সন আসা পসিবল না, আমাদের এখান থেকে কারণ আসমানি কিতাব আমাদের এখানে আসছে, আমাদের এখানে আসবে। তো ওদের থিঙ্কিংটা অনেক আগে থেকেই এরকম। ওরা খুবই প্রাইডফুল কমিউনিটি, ওরা খুবই কমপ্লিকেটেড, ওরা খুবই মানে অ্যাগ্রেসিভ ধরনের, এবং যে কোনো কিছুতে ওরা হচ্ছে অল্পতে হাতাহাতি মারামারি লাগে। তাহলে এক মানে কোরআনের ম্যাক্সিমাম জায়গায় ইহুদিদের কথা কেন উল্লেখ করে বলতে হচ্ছে, ওদেরকে ক্ল্যারিফাই কেন করেন? এরা খুবই সোজা কথা হচ্ছে যে কমপ্লিকেটেড একটা জাতি, এবং তাদের সম্পর্কে বারবার বলে বলে দিয়ে কিন্তু মানুষকে ওয়ার্ন করার চেষ্টা করা হচ্ছে যে এরকম বিহেভিয়ার যেন না হয়। এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে, তখন হচ্ছে তাদেরকে নলেজ দিল। এক একটা জাতিকে এক এক ধরনের গিফট দেওয়া হয়েছে, তাদেরকে নলেজ দেওয়া হয়েছে। এরা নলেজ গ্যাদার করতে 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 একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, তারা বলছে যে আমাদের আল্লাহ দরকার নাই। এটা একটা জিনিস, ঠিক আছে। তো খ্রিস্টানদেরকে দিলে স্পিরিচুয়ালিটি, এবার যেখানে নলেজের প্র্যাকটিস হয় সেখানের মধ্যে তারা মারামারি করে। কোপারনিকাস বা গ্যালিলিও কেউ যদি কোনো প্র্যাকটিস করতেছে, হবে না, এটা ব্লাসফেমি। এটা হচ্ছে এই জন্য মুসলিমদেরকে আল্লাহ মধ্যমতি জাতি বানাচ্ছে, জ্ঞান হচ্ছে, স্পিরিচুয়ালিটি দিচ্ছে। আমি একটা ঘটনা বলছিলাম না একবার, হয়তো আলীর ঘটনা, মানে আমি এটা হচ্ছে রুমির 105টা ফেবলস ছিল, ওইখানের মধ্যে আমি ঘটনাটা পড়ছি, আমার কাছে ভালো লাগছে, জালালউদ্দিন রুমি। তো ওইখানের মধ্যে ঘটনাটা বলতেছে, এক ইহুদি এসে বলতেছে তুমি কি বিশ্বাস করো যে তোমার রব তোমাকে রক্ষা করবে? তো অর্থাৎ আলী অ্যান্সার করলো যে আমি যখন আমার মায়ের গর্ভ থেকে তখনই আমার রব আমাকে হেফাজত করে আসতেছে। তো বলে যে তাহলে চলো আমরা একটা টেস্ট করি। যে কী টেস্ট? বলে যে আমরা ওই বিল্ডিংটার উপর থেকে লাফ দিব, দেখি তোমার রব তোমাকে করে কিনা। সে বলে যে তোমার এই টেস্টের জন্য আমি আমার রবকে ট্রাই করে দেখবো না যে সে আমাকে করে কিনা, আমি জানি সে আমাকে করে। অ্যাট দ্য সেম টাইম উইজডম অ্যান্ড স্পিরিচুয়ালিটি। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে তো এই উপস্থিত বুদ্ধিটা, হ্যাঁ উপস্থিত বুদ্ধিটা। কিন্তু এখনকার মুসলিমদের বলে তুই বলছিস কেন লাও মাই। তো না, এটা ঠিক। এই যে আপনার এই কথা থেকে আমার মানে আমার এটা আসলে বলতে খুব কষ্ট লাগে আমার মন থেকে, যে আমরা
আসলে আমরা ওই মুসলমানটা হইতে পারি নাই, আমরা এখনো একজনের ওয়েট করতেছি, আমরা আগাচ্ছি না। আমার পয়েন্ট হচ্ছে আমরা না আগাইলে ওই পার্সনটা তো আসবে না। যে জাস্টিস প্রোভাইড করবে, মুভমেন্ট তো আগে শুরু করতে হবে, তারপরে তো জাস্টিস প্রোভাইড হবে। আপনি আপনি ফিফথ বলতেছি 16th of July চিন্তা করেন, মুভমেন্ট হয়েছিল দেখেই তো এটা ঘটছে। এখন যদি সবাই বসে থাকতো ওই মানে ওই সময়টা তো আসতো না। এখন আমরা পলিটিক্যালি অতটা এক্সপার্ট না যে এই ক্লেমটা বলতে পারবো না, আমরা যে তো ওই দিনের কারণে হয়েছে নাকি না। একটা পলিটিক্সের একটা মানে ব্রেকডাউনের ক্ষেত্রে অনেকগুলা অ্যাসপেক্টস থাকে, তার মধ্যে এটা একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট ছিল। বাট দেয়ার মানে পিছনে আরো অনেক কিছুই আছে যেটা হয়তো আমরা জানি না, বাট স্টিল কুডস টু দেম। 16 জুলাই is a good আমি thing. এখানে একটু অ্যাড করি, এই জন্যই আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিয়েছিল, জি। সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন। For those people যারা মানে তুমি যে বললা হুম। we have to wait for one guy, এরকম মেন্টালিটি নিয়েই থাকে। For those people একটা আয়াতেই নাযিল করা হয়েছে, একটা সূরাই নাযিল করা হয়েছে কোরআন শরীফে, সূরা মুনাফিকুন। কারণ মুনাফিকরাই এরকম মেন্টালিটি নিয়ে থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে আপনার ওই আমরা তো একটা প্রফেসি জানি যে আমাদের গাজওয়াতুল হিন্দের প্রফেসিটা, তো ওই জায়গাতে কিন্তু একটা কথা বলছিল যে মানে মুসলমানরা 3 টাইমস ব্যাটল করবে, 3 টাইমস ব্যাটলের মধ্যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হচ্ছে মুসলিমরা হারবে। তো আপনি যদি বর্তমান সিচুয়েশনের সাথে যদি আপনি ওটাকে মিলাইতে যান, তাহলে আপনি দুইটা মানে দৃষ্টিকোণ পাবেন। আমি পাইছি ফার্স্ট অফ অল এটা দ্বিতীয় হলে তৃতীয়টা, বাট যদি আমরা প্রসিড করি ওয়ারের দিকে তাহলে আমরা ভিক্টোরিয়াস হব। কিন্তু আবার এইটাও আমার মানে আরেকটা ইনসাইট যে প্রফেসিতে বলা হয়েছিল মুসলমানরা হারবে, আমরা কিন্তু অনেক ভালোই আছি, আমরা কিন্তু অনেক ভালোই আছি। ডেফিনেটলি অবশ্যই মানে সিচুয়েশন আমরা তাইলে মানে এটা আসলে ডাউট করা উচিত না, বাট স্টিল মনের একটা কোণা থেকে আসে, আমরাও কি আদৌ সেই মুসলিম জনগণের ভিতরের কেউ? ফার্স্ট অফ অল ইসলামে ডাউটের প্লেস নাই, হ্যাঁ, আমি এর জন্যই বলছি যে আসলে ডাউট করা উচিত না, বাট স্টিল এবং অনুমান নির্ভর কোথাও যেন রাসূল না বলে। সূরা বনী ইসরাইলের 35 নম্বর আয়াতে, আমার একটা আয়াতটা মনে আছে, রিসেন্টলি পড়ছি, সেজন্য ওখানে আল্লাহ কত রেফারেন্স কত? সূরা বনী ইসরাইল আয়াত 35, সূরা বনী ইসরাইল আয়াত 35। অনুমান নির্ভর কথা বলতে উনাকে নিষেধ করছে, যে সম্পর্কে উনার কাছে কোনো কংক্রিট লেজিট তথ্য নাই। কারণ কিয়ামতের দিন আল্লাহ তখন হাত পা কান চোখ নাক সবকিছু থেকে হিসাব চাইবে। হ্যাঁ, অবভিয়াসলি। যদি এবার হিসাব মিলাই দিতে না পারো কি হবে? খুব সোজা কথা বলতে মাইর দিবে। মাইরের চেয়ে ভয়ঙ্কর জিনিস আছে। ওইটা মিডল পার্টটা মাইরের চেয়ে ভয়ঙ্কর না, আমরা ওইটা এক্সপ্লেইন করতে পারবো না, আমাদের অতটুকু ইয়াদ নাই, নাই। বাট কিছু কিছু সোর্স থেকে যেগুলো আমরা জানি সেখান থেকে মিডলটা ঠিক আছে, তুমি প্রমাণ করতে পারো নাই, আল্লাহ অসন্তুষ্ট হবে, ঠিক আছে। আলটিমেটলি তখন কি হবে? তুমি যদি ইয়া হয় এর জন্য তোমার শাস্তি হবে। শাস্তিটা 2টা ধাপ হবে, তোমার ভালো আমল কেটে নিবে, এর চেয়ে ভয়াবহ আর কিছু হইতে পারে না। হ্যাঁ, যখন ভালো আমল কাটতে কাটতে এরকম তুই প্রমাণ দিতে পারবি না, অনুমান করতে করতে বলতে বলতে, তখন আর তোর ভালো আমল থাকবে না, আপনার আখিরাতের ডিপোজিট নেই, আপনি সার্ভাইভ করবেন কেমনে? তখন তোর অটোমেটিক্যালি তুই ক্রেডিটেড হয়ে যাবে গা কোথায়? জাহান্নামে। তোর অ্যাডমিশন ওখানে কনফার্ম। না, ঠিক আছে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে যে এই ব্যাপারটার ক্ষেত্রে অনুমান নির্ভর কোনো কথা না বলা ভালো। পৃথিবীর হয়তো আরও 8-10টা মুসলিম আছে যাতে আজকের দিনে এই মুহূর্তে যেহেতু আমরা এখানে খুবই নির্বিঘ্নে কথা বলতে পারতেছি, দ্যাটস ওয়াই উই আর গ্রেটফুল। সেই জন্য বলতে পারি যে আমরা ভালো আছি। কিন্তু ওভারঅল সব কিছু মিলে চিন্তা করলে দেখা যাবে যে হয়তো আমরা কয়জন ভালো আছি বলে সবাইকে ভালো বলতে পারতেছি, এটাও না, এটা লজিক্যাল সেন্স থেকে তবে দিন শেষে কারণ আলহামদুলিল্লাহ প্যালেস্টাইনিয়ানদের অবস্থা বা সিরিয়া, ইয়েমেন, আদার পার্ট যারা আছে যেখানের মধ্যে খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশন চলতেছে, ওরা ওয়ার জোনের মধ্যে আছে, ওরা জানে তারা কিসের মধ্যে আছে, ওদের এই জিনিস আমি ফিল করা উচিত। আমি আপনার এখানের ওয়ার্ডটাকে আমি করব, দিস ইজ নট ওয়ার, হ্যাঁ, দিস ইজ জেনোসাইড। this is genocide and they are under attack. They are under attack, ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। এই they are under attack, they are under mass killing, ঠিক আছে। এই ব্যাপারটা এখানের মধ্যে খুব ভয়াবহভাবেই ঘটতেছে।
ওয়ারের ক্ষেত্রেও কিছু And people codes let it থাকে happen. যে মানে ওমেন এন্ড চিলড্রেনদেরকে সেফটি হ্যাঁ, নাহলে হ্যাঁ, আপনি চিন্তা করেন না আমরা এখানে বাঙালি বলি। আমরা বাঙালিরা পাকিস্তানিদেরকে হেট কেন করি? ওরা ওই Because of the কোডটা war. ব্রেক করছে দেখেই তো। হ্যাঁ, বিকজ অফ দ্য ওয়ার। এবং ওরা ওয়ার্ডেরও ওরা rape, ওরা এই যে এত কিছু করছে এই কারণে তো ওদেরকে আমরা হেট করি, নাহলে হেট করার রিজন কি? ওয়ারেরও একটা কিন্তু কোড আছে। ওয়ার যখন এটাই। হচ্ছে না ওটা তো হচ্ছে, আমরা যেটা এখন বলতেছি সেটা হচ্ছে যখন ওয়ার স্টার্ট হচ্ছে, জেনোসাইড থেকে শুরু করে যেভাবে ওয়ারটা স্টার্ট হচ্ছে সেইখানে একটা বলতেছি ডিউরিং ওয়ার তখনও কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, জেনেভা কনভেনশন বর্তমানে এখন এটা আছে, তারপরে জুসেম্পেলা এই ধরনের কিছু বড় বড় মানে ট্রিটি বা এই টার্মস আছে যেগুলো হচ্ছে ফলো করে যেতে হয়। ওকে, তো এইগুলা না কোনোটাই নাই, ওটার কোনো কিছুতে নেই, এটা ডাইরেক্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। ম্যানকাইন্ড ফেইলড, শেষ, এর বাইরে এখানে আর কোনো কথা বলতে রাজি না। এন্টায়ার মানে ম্যানকাইন্ড যারা হচ্ছে আমরা এখন বসবাস করতেছি পৃথিবীতে একদম অ্যাবসোলিউটলি ফেইল। এতগুলো দেখার পরেও যে আমাদের রাতে ঘুম আসতেছে কজ আমরা ভিতরে মরে গেছি বলে আমাদের ঘুম আসতেছে না, হ্যাঁ এটাই ডিপ ডাউন ইনসাইড আমরা শেষ। ব্যাপারটাকে বাট স্টিল ওই যে ব্যাপারটা ইসরায়েল যেভাবে সবকিছুকে অর্কেস্ট্রেট করছে, তো এইভাবে ইসলামের উপস্থিতিটা আপনার মানে মানে দেখা যায়। আমরা অ্যাকচুয়ালি এখন জেনারিক্যালি অ্যাকচুয়াল ইসলাম ফলো করি না। একটা জিনিস এখানে একটা জিনিস অ্যাড করি, ইসলামের বিউটিটা কোথায় জানো? ইসলামের বিউটিটা হচ্ছে, আমি ইউরোপিয়ানদেরকে অ্যাড্রেস করতেছি। ইউরোপিয়ানরা সবসময় বলে যে ইসলামোফোবিয়া, বাট ইন দ্য রিয়েল লাইফ দে আর প্র্যাকটিসিং ইসলাম। হ্যাঁ তারা যে সোসাইটি বিল্ড আপ করছে, এখানে কোনো হানাহানি নাই, কোনো খুন খারাপি নাই, কোনো চুরি ডাকাতি নাই, দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম, দ্যাট ইজ দ্য লার্নিং অফ ইসলাম, দে আর প্র্যাকটিসিং ইট। আর তারা তারা দেখবেন যে তারা এই মানে জানে তারা কি পড়তেছে, তারা জানে। আপনার আমাদের কোনো এক মানে আমাকেই জিজ্ঞেস করেন, আমি নিজে বলতে পারবো না। প্রোগ্রাম শুরু হওয়ার আগে, শিহান আসার আগে আমরা একটা কথা বলতেছিলাম যে রাসূল নলেজ গেইন করা প্রত্যেক মুসলমানের জন্য অব্লিগেটরি, মেল ফিমেল বোথ, উনি এটা অব্লিগেটরি করছেন। যদি ফিমেল জানে, শি উইল গোনা হেল্প টু এডুকেট দ্য ম্যান। সেটা তার হাজব্যান্ড হতে পারে, তার ভাই হতে পারে, তার কি বলে ফ্রেন্ড হতে পারে, তারপর হচ্ছে যে আদার যারা আছে, মোট কথা তার সাথে রিলেটেড যারা আছে সে তাদের সাথে ডিসকাশনের থ্রুতে তাকে জানাতে পারে, তার বেবি থেকে শুরু করে সব কিছুই এখানে আসতেছে। আবার ম্যান সে যখন এটা লার্ন করতেছে, বুঝে দেখ, একটা মা একটা বাচ্চাকে শিখাচ্ছে, বাচ্চাটা পরদিন স্কুলে যায়, সে তার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করতেছে, জিনিসটা কি পরিমাণভাবে ছড়ায় পড়তেছে। দ্যাটস ওয়াই রাসূল এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে যে এডুকেশন। ম্যানের ক্ষেত্রেও একই, হয়তো বাইরে আজকে একটা নতুন আসলো, কি বলে ইনভেনশন হইলো, কোনো কিছু নতুন ডিসকভার হইলো, সে এটা বাসায় এসে ডিসকাস করলো, সবাইকে জানাইলো, ঠিক আছে? কারণ প্রত্যেকের কাছে তো একই খবরের সোর্স প্রত্যেক দিন নেই। ধর আমি আর তুই কথা বলতেছি ফুটবল নিয়ে, ঠিক আছে, একজন কথা বলতেছে সে হিস্ট্রি নিয়ে, একজন কথা বলতেছে ইকোনমিক্স নিয়ে, কেউ বলতেছে পলিটিক্স নিয়ে, আবার কেউ মানে ডিফারেন্ট টপিক তো আছেই। কেউ হতেছে যে রুলস অ্যান্ড রেগুলেশন, রিলিজিয়াস রুলস অ্যান্ড রেগুলেশন, আদার রিলিজিয়ান, তারপর হচ্ছে যে হাউ কালচার ওয়ার্কস, হ্যাঁ, বা এই দেশের কালচার ও দেশের কালচার, কে কোথায় কীরকম রান্না বান্না, এই প্রত্যেকটা জিনিস নলেজ, এগুলো হচ্ছে গ্যাদার করা, শেয়ার করা এবং একটা জিনিস আটকে না থাকা। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি। এবং আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা একটা নলেজে গ্যাদার করি, মানে বিচিং করা। এটা ছাড়া আর কি বা শিখছি? হ্যাঁ, তো এটা হচ্ছে এটা কিন্তু আমাদেরকে আমাদের মানে সোশ্যাল লাইফ কেন জানি শিখাই ফেলছে। আপনার সাথে আমার এই বিষয়ে আগেও একবার কথা হয়েছিল যে আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে আমরা পড়বো, আমরা খতম দিব, আমরা ইয়া করবো। তো আপনি ওটাকে অ্যাপ্রিসিয়েট ভাবে দেখছেন, অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার আমি এখন ওটাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনি অ্যাপ্রিসিয়েট করার মতোই উপস্থাপন তো করছেন ওইভাবে, ঠিক আছে? সেটা আমি আরেকবার বলবো। বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওই যে উনি যেটা বললো ইউরোপিয়ানদের ব্যাপারটা,
ওরা জানে ওরা কি পড়তেছে, ওরা কানেক্ট করতে পারে, ওরা সৃষ্টিকর্তার সাথে কানেকশন বিল্ড আপ করতে পারতেছে বেশি আমাদের চাইতে। কারণ কেন, তারা জানে কি তারা কি পড়তেছে। কিন্তু আপনাকে বা আমি যদি জিজ্ঞেস করি বা আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমরা বলতে পারবো না অর্থ কি। আমরা আমাদের মতো পড়ে যাচ্ছি, আমরা মনে করতেছি না কোরআন শরীফ একবার কদম দিয়ে ফেলাইছি অনেক কিছু হয়ে গেছে। বাট আমরা এটা অবভিয়াসলি এটার জন্য রিওয়ার্ড আছে, কিন্তু আমরা এই যে গেমসের মধ্যে প্রাইমারি অবজেক্টিভ, সেকেন্ডারি অবজেক্টিভ, প্রাইমারি অবজেক্টিভ কমপ্লিট করতে হবে, সেকেন্ডারি অবজেক্টিভ কমপ্লিট না করলে কোনো সমস্যা নাই, বাট এক্সট্রা স্কোর্স দিবে। রিওয়ার্ড ইজ সেকেন্ডারি অবজেক্টিভ, আমরা ওইটাতে ফোকাসে আছি। আমাদের প্রাইমারি অবজেক্টিভ, আমাকে বার্তা পাঠাইছে, বার্তাটাই যদি আমার মাথায় মেসেজ, বার্তা মানে তো মেসেজ, তো জিনিসটা তো মেসেজ, আমার কাছে মেসেজ আসতেছে না, আমি পড়ে যাচ্ছি কিন্তু আমার কাছে মেসেজ আসতেছে না, তাহলে আমি কিভাবে এটা এটা তো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কাহিনী। ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো মোটামুটি সেকেন্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এটা বলতেছি। আমাদের আপব্রিঙ্গিংটাই তো ওরকম হয় নাই। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং। একটু ডিফারেন্ট একটা ঘটনা বলি। হ্যাঁ, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তথ্যালয়, বিদ্যালয় না। তুই কেন ট্রু বলছিস এটা আমি একটু জিনিসটা বলি, কারণ তুই জানোস। সেক্ষেত্রে আমাদের এখানকার প্রতিষ্ঠানগুলা শিক্ষা দেয় তথ্য, আমাদেরকে শিক্ষিত করে তথ্য দিয়ে। ঠিক আছে, কিরকম তথ্য? বাংলাদেশের আয়তন কত, আমি জাস্ট জেনারেলগুলো বলতেছি। ঠিক আছে, এই দেশের প্রধান ফল কি, প্রধান ফসল কি, তারপর হচ্ছে যে আমাদের নোটের মধ্যে, এই কয়েনের মধ্যে কি কি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এখানে একটা 4 থেকে 5 বছরের বাচ্চাকে এগুলা মুখস্থ করা দেওয়া হয়, সেগুলো মুখস্থ করে বলতে পারে। হোয়ারএস আমরা কথা বলতেছি ইউরোপিয়ানদেরকে বা আমেরিকানদেরকে নিয়ে, ওয়েস্ট ওয়ার্ল্ডকে নিয়ে আমরা কথা বলতেছি, ওরা ওখানে বাচ্চাকে 6-7 বছর পর্যন্ত এগুলো শেখায় না। ওদের বিদ্যাটা হচ্ছে বিহেভিয়ার, শিখাচ্ছে হাউ টু লার্ন, তোমার কিভাবে আগ্রহটা তৈরি হবে লার্নিং এর জন্য। আর আমাদের এখানে হচ্ছে তুমি এগুলো করো, তুমি এগুলো অঙ্কে 100 পাও, তুমি এখানের মধ্যে 1 থেকে 10-এর নামটা মুখস্থ বলতে পারো, তুমি এখান থেকে 1 থেকে 100 কাউন্ট করতে পারো। একটা বাচ্চা 4 বছর, তার ব্যাগের ওজন 12 কেজি। যদি এইভাবে হয় এখানকার মানে লার্নিং প্রসেস, একটা সময় তো হচ্ছে মানুষ এখানে, আপনি চিন্তা করেন না, আপনি ক্লাস 1 এর বা ক্লাস 2 এর একটা বাচ্চার ব্যাগ নিলেন, আপনি 2 সেট বাইসেপ কার্ল মারতে পারবেন। মারতে পারবো তো, ডেফিনেটলি মারতে পারবো, মিনিমাম 10 থেকে 20 অবশ্যই মারতে পারবো। কেন এটা আমি মানে ইগনোর, আমি তো সেজন্য বলছি 4 বছরের বাচ্চার ব্যাগের কেজি 12 এই কারণে কেজি। দেখা যায় বাচ্চারা যারা ওদের মাঝে মধ্যে অ্যাবস চলে আসে। না, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ ওর উপর তো রোলার কোস্টার, একটা এক্সট্রিম রোলার চালানো হচ্ছে, ওকে তো এখানে টর্চার করা হচ্ছে তথ্য দিয়ে। এত তথ্য সে মনেও রাখতেছে না। ছোট থেকে ট্রেনিং দেওয়া হয়, বস্তা তোলার ট্রেনিং। হ্যাঁ, এখন হইতেছে যে ওই জায়গাতে ওদেরকে, ওখানে আসলে মুসলিম কয়টা, বেশি মুসলিম তো না, আদার রিলিজিয়ন বেশি, আমরা দিতে পারছি তো। ঠিক আছে, কিন্তু তারপরেও ওরা জানার চেষ্টা করতেছে এবং ওরা বিভিন্ন ডিবেট সামনে আনতেছে না, বিভিন্ন ডিবেট সামনে নিয়ে আসতেছে। ডিবেট কেমনে আনতেছে? সে পড়তেছে বলে ডিবেট আনতেছে। ডিবেটের মেইন পারপাস কি? ডিবেটের মেইন পারপাস হচ্ছে যে আমি একটা মোশন তুলবো, ওই মোশনের ফর যদি আমার থাকে তবে অ্যাগেনস্ট থাকে, আমি ট্রাই করবো সেটা উইন করা। একটা ক্যাপিটালিস্ট চিন্তা, আমাকে উইন করতে হবে। তো সে একটা এরকম মোশন তুলছে, মোশন তুলে সে তার মতো উইন করার ট্রাই করে। সে কিন্তু এটার বিহাইন্ড দ্য সিন, এটা রিয়েলিটিতে তখন থাকতে চায় না, সে চায় যে আমি এটাতে উইন করতে চাই। ধর ডক্টর জাকির নায়েক একজন, সে হচ্ছে দায়ী, এখন একটা ডিবেটের মধ্যে আসছে। ঠিক আছে, ডিবেট কার সাথে হচ্ছে? ধর ডিবেট হচ্ছে একজন বড় পোপের সাথে। এখন ডিবেটের মধ্যে টস হইলো, আচ্ছা কাউকে ডিমিন করে না, I was mimicking Dr. Zakir Naik. তো যা হোক, এখানে হচ্ছে যে পোপের সাথে জাকির নায়েকের 1-on-1 ডিবেট হবে। পৃথিবীর সবাই টেলিভিশন চালু করে বসে আছে। এখন জাকির নায়েক মুসলিম, পোপ খ্রিস্টান। ঠিক আছে, ডিবেটটা কি হবে? ডিবেট হচ্ছে যে এখানের মধ্যে এই Which is the truth? না, যে ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি বোথ আর ট্রুথ, জাস্ট মোশন আর কিছু না। ডক্টর জাকির নায়েক কিন্তু বলে যে মানে ভুলে যাও, মানে ডিফারেন্স ভুলে যাও, আগে আমরা কমন গ্রাউন্ডে মিলি। আগে ওনার সময় এটা প্র্যাকটিস করে। শুন না, আমি That is the way how we should actually convey our message. That is the proper way.
আচ্ছা জাকির নায়ক বাদ দে, সিহানি ধর, তোরা অন্য টপিকে হ্যাঁ, তো ধর সিহান আর পোপ এখানে আমাদের ডিবেট করতে আসছে। হ্যাঁ আচ্ছা জাকির নায়কের কথায় আসি, তো ওনারা হচ্ছে ডিবেট করতে আসছে দুইজনে। হ্যাঁ। এখন যেহেতু মোশনটা কি, ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্ম সেম, ওকে ওকে, ইব্রাহিমিক রিলিজন সেম এব্রাহিম রিলিজিয়ন সেম। এখন টস হইলো, ডিবেটের একটা বিষয় হচ্ছে একটা ফর থাকে একটা এগেনস্ট থাকে। হ্যাঁ ফর দ্য এগেইনস্ট হ্যাঁ, একটা বিষয়বস্তু ফর এগেইনস্ট জাকির নায়কের পক্ষে পড়লো এগেনস্ট, পোপের পক্ষে পড়লো ফর। ওকে জাকির নায়ক ডেসপারেটলি ট্রাই করে যাবে যে এই দুইটা রিলিজিয়ন ফলস এটার জন্য, বিকজ তুমি ডিবেটে আসছো, হ্যাঁ তুমি ডিসকাশনে আসো নাই। Discussion যখন তুমি আসো নাই। ডিসকাশনে আসবে তখন তুমি তোমার ইডিওলজি, তোমার রিয়েলিটি, তোমার ফ্যাক্ট, তোমার থট, তোমার টেক্সট সব বলবা। হ্যাঁ পোপো সেম কাজটাই করবে তার ধর্মের অন বিহাফ। শিখে নেন কি কোনটাকে ডিবেট বলে আর কোনটাকে ডিসকাশন বলে, শিখি নেন আগে। না তো এখানে হচ্ছে যে একটা, ভাই করতেই শিখছেন সিইউডিএস? না না ওটা না, আমি নিজেই ডিবেট করছি, আমি এমসিসির হয়ে ডিবেট করছি, আমি জানি। ও আমাদের নিজের পার্সোনাল আমরা একটা সকল ফর্মাল ডিবেটও করতাম কোনো একটা জায়গায়। না আমরা আবার মডেল ইউএন ডেলিগেটও ছিলাম, আর মানে মডেল ইউনাইটেড নেশনস আমরা ফলো করতাম, ওগুলো আলাদা জিনিস। ওটা হচ্ছে যে সিইউ মনে হ্যাঁ ওইটা আলাদা জিনিস। এটার এখানে একটা ঘটনা যদি বলে থাকি যে আমরা হচ্ছে যে আমাদের অনেক কিছু, এটা কেন করবো, সবার করার দরকার নেই। যে ফিল করছে যে তার এক্সট্রা কিছু জানার দরকার আছে সে পেয়েছে। কোনো একটা বাচ্চা একটা ইংলিশ টিচারের কাছে পড়তে যাচ্ছে, সে ফিল করছে যে আমি ইংলিশে ভালো না, আমাকে এক্সট্রা কেয়ার নিয়ে শিখতে হবে, ওই জন্য সে গেছে, আমরা ওইভাবেই গেছি। এটার জন্য ক্যারিয়ার হবে, এই হবে, এটা সবচেয়ে ভেগ ফালতু এবং দুনিয়া জঘন্য মিথ্যা কথাগুলো, একটা সিবি ভারী হবে, কিচ্ছু হবে না, কেউ বাচ্চা দেবে না, ওকে ঠিক আছে। আমরা রেজাল্টের বাইরে কোনো কিছু বার্তা দেবে না, এরপর বাকি কিছু জানো। আমরা ডক্টর জাকির নায়কের ডিবেটে গেছিলাম, ওখান থেকে আরে সিইউতে জাম্প করছি, আবার ব্যাক ওইটা বললাম যে এই ক্ষেত্রে হচ্ছে যে তাহলে এই ডিবেটটা ওরা খালি চালু করে দেয়, একটা ডিবেট চালু করে দিচ্ছে, কিন্তু ওরা পরে চালু করতেছে। তোকে মিসগাইড করতে হলে তোকে পরে তোর কিছু ইনফরমেশন দিয়ে তোকে তাইলে ভরকাই দিতে হবে। তখন তুই যে বাজিতে তো পড়ি আসছে, আমি তো পড়ি নাই। এবার তখন কি হবে, ওদের মুসলিমরা তখন এই ডিবেটটাকে ডিফেন্ড করার জন্য এবার এরাও পড়ে, আমাকে তো অ্যান্সার খুঁজে বের করতে হবে। এবার তখন এরা পড়তে পড়তে অটোমেটিক্যালি তারা এডুকেটেড হয়, ওরা একটা ওয়ে পায়। এবং ওরা চায় কি জানো, ওদের সোসাইটি, সিহান যেটা বলছে, ওরা যে আসলে ইসলামকে ফলো করে, ইসলামকে ফলো করা, ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলে, প্রশ্ন করো, প্রশ্ন করে সেটা নিয়ে ডিসকাস করো। যখন ডিসকাস নিয়ে কনফ্লিক্ট হবে, ওই কনফ্লিক্ট থেকে অ্যাকচুয়ালি সিভিলাইজেশন ডেভেলপ করবে, এবং ইসলাম লুকস ফর নেক্সট সিভিলাইজেশন। ওরা এটাই চায় যে নেক্সট সিভিলাইজেশন যে ডিবেট হোক, ডিবেট হওয়া উচিত, ও প্রশ্ন করবে, ও প্রশ্ন করবে, এ উত্তর দিবে, এ উত্তর দিবে। আমাদের সাউথ এশিয়ান কালচারের মধ্যে হচ্ছে যে প্রশ্ন করলে মাইর খাবি, আমার তুই আনুগত্যের বরখেলাপ করছিস প্রশ্ন করে, এরকম তো হইতে পারে না, ঠিক আছে? আমার কথা হচ্ছে এরকম যে প্রশ্নভিত্তিক একটা কথা বলি। হ্যাঁ সূরা আবাসার প্রথম 2-3 আয়াতের মধ্যেই একজন অন্ধ লোক রাসূলকে প্রশ্ন করছিল, রাসূল একটু ভ্রু কুচকাই গেছিল। অন্ধ লোক কিন্তু সে দেখতে পাচ্ছে না, আসলে ভ্রু কুচকাই গেছে। আল্লাহ তৎক্ষণিক আয়াত নাজিল করে বলছে, হয়তো এই লোকটাই আপনার কথা শুনতে পারতো, আপনি টার্গেট করতেছেন কুরাইশ লিডারদেরকে বা অনেক হেলদি ওয়েলদি ম্যানদেরকে, সে কিন্তু আপনার কথা শুনে চেঞ্জ হইতে পারতো। প্রশ্ন করছে রাসূলকে, এই জন্যই বলছে কেউ প্রশ্ন করলে বিরক্ত হবেন না। এখানে আরেকটা সূরা আদ-দুহার মধ্যে মনে হয় বলা হয়েছে যে কেউ যদি সওয়াল করে, প্রশ্ন করে, তাহলে আপনি বিরক্ত হইয়েন না। ওনাকে বারবার বলছে প্রশ্নে অ্যাপ্রিসিয়েট করেন। মানুষ সবসময় কনস্ট্রাকটিভ প্রশ্ন করতে জানে না, কিন্তু প্রশ্ন করতে দেওয়ার স্পেসটা ওপেন রাখেন, এটা ডিসকাস হবে, ডিবেট হবে। যদি হযরত আয়েশা এত প্রশ্ন না করতো রাসূলকে, আমরা এত হাদিস পাইতাম। হ্যাঁ উনি এক্স্যাক্টলি এতটা কিউরিয়াস ছিল ম্যাক্সিমাম বিষয় নিয়ে। হ্যাঁ, আমরা মেজরিটি মানে Highest নবীজির amount of জীবন hadith জীবনীটা কিন্তু আমরা শিখছি ওনার থেকে। ওনার থেকেই জানতে পারছি। ভাই আমি এখানে একটু রিলেট করি, আপনি একটু আগে একটা কথা বললেন না, ওমেন নলেজ নিয়ে। ম্যান ওমেন সবার নলেজ। আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করেন, উনি এতগুলা হাদিস কোট করছে, এবং কোন কোন হাদিসগুলো যেগুলো মোস্ট কন্ট্রোভার্সিয়াল হওয়ার কথা ছিল, যদি হাদিসগুলো আমরা না জানতাম, রাসূলের দাম্পত্য জীবন, ওগুলো নিয়ে উনি হাদিস কোট করছে। ওয়াও, হোয়াট আ বিউটি। আমরা আসার সময় রিকশায় তখন এটা বলতেছিলাম, এই কথাটা বলতেছিলাম যে এটা না, এটা এখন না। এটা এখন আমি এটার মানে questionটা এটা আপনাকে একটু throw তুলে করবো। রাখবো, এটা একটু তুলে রাখলাম। আমি এই কোয়েশ্চেনটা থ্রো করব, বাট খুবই ক্রুশাল একটা কোয়েশ্চেন, যেটা আসলে বর্তমানের বাংলাদেশের সবার জানা উচিত, সবার এটাকে নিয়ে চিন্তা করা উচিত। সো আমি এটাকে আপাতত আপনাকে হোল্ড করব। একটা কোশ্চেন আছে মাহমুদ ভাইয়ের কাছে। হ্যাঁ সেটা হচ্ছে আচ্ছা মাহমুদ ভাই, এই যে আমরা যে ইউরোপিয়ানদের মানে এত সুন্দর সোসাইটি দেখি, মানে তারা বলে, এবং উইচ ইজ মানে সো ফার কিছুটা ক্ষেত্রে ট্রু, যে তারা অনেক পিসফুল একটা সোসাইটি লিড করে। Belong করতেছে। এটা কি আল্লাহর রাসূলের প্রফেসি না, যে আখিরি জামানাতে যারা ইউরোপিয়ান ব্লাড আছে
তারা ইসলামের ফ্ল্যাগে আসবে উইদাউট এনি ব্লাশেড। ইউরোপিয়ান ফ্ল্যাগ এটা তো মুসলমান যারা আছেন তারা ফল ডাউন করবে। আপনি একটু যে সিনারিওটা দেখেন, শাম অঞ্চলের দিকে তাকান, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে কনফ্লিক্ট চলছে, কনফ্লিক্ট চলতেছে, ওই ব্যাপারটা তো ওয়ার, মানে contemporary নিজেদের মধ্যে Con- ফাইটিং ইচ আদার। কন্টেম্পোরারি তথ্য অনুযায়ী তো হ্যাঁ ওটা ওই জায়গাতে এগ্রি করতে পারতেছে, কিন্তু হচ্ছে প্রফেসির এই তথ্যটা আমার জানা নাই। আমারও জানা নেই, so হ্যাঁ। আমি অ্যাসিওর তবে একটা জিনিস বলতে পারি যে ইসলাম হচ্ছে যে জিনিসটা ওয়ার্ল্ডকে শিখাইছে, যে জন্য ইসলাম অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ রিলিজিয়ন, এবং মানে যারা এটা পালন করতে পারে না এটা তাদের নিজস্ব দৈন্যতা ছাড়া কিছু না। ইসলাম এটা শিখাইছে, পরবর্তীতে এটা ওয়ার্ল্ড ক্যাপচার করছে। তোমার থট কারোর উপর চাপাই দিও না, তোমার বিলিফ তোমার রুল কারোর উপর চাপাই দিও না। রাসূল মক্কা জয় করে সবাইকে বলার যে এখন ইসলাম কবুল করতে হবে না, এরা ঘরে ঘরে মারামারি হবে। মক্কা বিজয়ের মতো ঘটনার দিন যখন পরে পুরা মক্কা মেনেই নিছে ওনাকে, এত ফাইট এত ব্যাটলের পরে, এত মানে ওরা এত রকম কাহিনী করার পরও উনি কিন্তু কারোর উপর চাপাই দেয় নাই। উনি বলছে তোমরা আজ থেকে ফ্রি, তোমরা এখনো তোমাদের ফ্রি উইলে চলতে পারো, তোমরা যারা আসবে আমাদের সাথে তাহলে আমরা তোমাদের সেফটি এনশিওর করব, ঠিক আছে। পুরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাইলে এই দৃশ্যটা দেখা যায়, ওরা ওদের আইন কারোর উপর চাপাই দেয় না। হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে এই প্রবলেমটা তৈরি করে ফেলছি। ইসলামের কিছু নিজস্ব মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে। একটু সোর্সটা বলি, আমি যে প্রফেসির কথাটা বললাম এটা একজন ইউরোপিয়ান স্কলারের মানে থ্রুতে আমি পাইছি, ইউটিউবে একটা ভিডিও। হতে পারে, আমার জানা না, আমি ওটাই বললাম। এই যে এখানে তোমার কথাটা আসতেছে, তাদের নলেজ, তারা কোন জিনিসটা নিয়ে রিসার্চ করে, এইসব জিনিস নিয়ে। সোলাইমানি সাহেব, ওমর সুলাইমানি, 3.5 ঘন্টা খালি জিবরিল আমিনের উপর রিসার্চ আছে ইউটিউবে ভিডিও আপলোড করে। না ওইটা তো ভিডিও 3.5 ঘন্টা, স্টাডি কত আওয়ার। আমার পিএইচডি ভাই আপনার ইয়া নিয়ে মালাইকা নিয়ে পিএইচডি। মানে এটাই হচ্ছে যে চিন্তা, যে স্টাডি কত আওয়ারের, 3.5 ঘন্টা ভিডিও মেক করতে তো প্রচুর পরিমাণে স্টাডি লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে 5 মিনিটস কথা বলার জন্য 50 মিনিটস পড়তে হয়। আমার এক দিদি আছে, সুবর্ণ দিদি, এখন ইয়াতে উনি এনএসটিউতে টিচার। দিদি একদিনে কথাটা বলছিল, সে বলছে তোমাকে 5 মিনিট কথা বলতে হলে 50 মিনিট তোমাকে পড়ালেখা করে আসতে হবে, আদারওয়াইজ 5 মিনিট কথা বলার ম্যাটেরিয়াল পাবা না। তার মানে উনি যে 3.5 ঘন্টার জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে ডিসকাস করছে, হ্যাঁ এঞ্জেলস নিয়ে ডিসকাস করছে, তার মানে ওনার আর দেখ মালাইকা নিয়ে একটা পিএইচডি করছে। পিএইচডি তো তখন ওনাকে দেশের পাবলিকেশনে আসছে বিধায়, তাই না? আমাদের এখানে কেউ করে এই ধরনের কিছু? ভাই উনি কিন্তু ইসলামের মেইন স্তম্ভগুলোর একটা নিয়ে করছে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে। ইমানের, ইসলামের, ইমানের। আমার 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 পয়েন্ট হচ্ছে এই জায়গাতে যে মানে আমাদের এখানে প্র্যাকটিস করা হয় যে আমার দিনটা আমার হুজুর পালন করে দিবে, আমার ইমাম পালন করবে। আমি ইমামকে বলবো যে কি নামাজটা আসতে পড়ান, নামাজটা দ্রুত পড়ান, এসি মানে মসজিদের এসি ছাড়ি দেন। একটা মানুষ ইসলাম প্রিচ করতেছে, একটা জেনুইন ইসলাম প্রিচ করতেছে, নামাজ আস্তে ধীরে পড়তেছে কেন, এটা নিয়ে তাদের একটা ঝামেলা। দ্রুত পড়াইতে হবে, 11টা কেন বেজে গেছে, 11টা কেন বেজে গেছে তারা বিশ্বাস করতে। আচ্ছা তোরা আপনার যদি ইয়া না থাকে আপনাকে যাইতে বলছে কে? আচ্ছা তোরা এত দোষারোপ করতেছিস কেন? না দোষারোপ অলরেডি আমরা রিজন আছে, এখানে রিজন আছে। আমার দোষারোপ করার কারণ হচ্ছে আমরা পারফেক্ট মুসলমান হইতে পারতেছি না এই সোসাইটির কারণে। আমরা পারফেক্ট মুসলমান, আপনাকে এই যে একটু আগে বললাম এখানে তো আমাদের সামনে এক্সাম্পল আছে অনেকগুলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাই তো এটা। ওদের এন্টায়ার পেরিফেরির মধ্যে কেউ নাই হানিফ, উনি একজনই হানিফ, যার কারণে আল্লাহ ওনাকে সবচেয়ে বেশি পছন্দ করছে। কারণ আমার সোসাইটি আমাকে পারফেক্ট মুসলিম হইতে দিচ্ছে না, আর আমি সোসাইটির মধ্যে এখানে তাকে দায় দিয়ে যাচ্ছে, আমি নিজে এখানে চেঞ্জ হচ্ছি না। ওনার কমে 3টা মেইন রিলিজিয়ন আর সেটাই তো আমরা তো ইব্রাহিমিক রিলিজিয়নই তো ফলো করতেছি, তাই না? এ আছে গেল এখানের মধ্যে, তারপর পুরা এন্টায়ার মানে জাহিলিয়াত সোসাইটির মধ্যে একজন মানুষই সবচেয়ে গুড ছিল এবং গ্রেটেস্ট হিউম্যান বিং এভার। এটা কেন দিছে? এই প্রশ্নটা আসবে একদিন। আজকে যেটা আমার প্রশ্নটা তুলছি, এই প্রশ্নটা একদিন আসবে। এই হয়তো মোমেন্টটাকে অ্যান্সার করার জন্য এই জিনিসটাকে আল্লাহ উদাহরণ হিসেবে ক্রিয়েট করে গেছে। কেউ তখন পাশে ছিল না, কিন্তু সে একজনই তারটা পালন করে গেছে। এটাতে অ্যান্সারটা এইভাবে আসা উচিত। ঠিক আছে, তো আমি তো এটা না যে আমি আরেকজনকে চাপাই দিব, আমি আরেকজনকে ধরে বাধ্য করবো। আমার তার সাথে যে ডিসকাশনে যেতে হবে। আমাদের একটা বড় ভাইয়ের কথা বলে, আমি কোনো নামটা উল্লেখ করবো না, তো ওনার সাথে আমার রোজা নিয়ে কথা হচ্ছিল।
বাই দ্য ওয়ে আমরা রমজানে এটা শুট করছি হ্যাঁ রমজান শুট করতেছি। আচ্ছা আরেকটা জিনিস আমি ইন্টারাপ্ট করতেছি, সরি ফর দ্যাট। মানে আই এম বিইং অনেস্ট, এটা আসলে আমাদের এই ভিডিওটা মানে অ্যাটলিস্ট এই এপিসোডটা আমরা এটা দ্বিতীয়বার শুট করতেছি, কারণ আমার একটি ছোট্ট ভুলের কারণে ভিডিওর সাথে অডিওর আমি সিনক্রোনাইজেশন করতে পারি নাই। বাট এটাও ট্রু যে আমরা ফার্স্টে যেই মানে এই টপিকেই ছিলাম, বাট এই টপিকের যে কোয়েশ্চেনগুলো বা যেগুলো নিয়ে আলোচনা সেগুলো আমরা রিপিট করতেছি না, কারণ উই বিলিভ দ্যাট ওইটা ন্যাচারালি আর ভিতর থেকে আসবে না। সো আমরা আর ওই টপিকগুলো আর আনবও না। আজকে যা বলতেছি সব নতুন টপিক নিয়ে বলতেছি। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে মানে আমার পার্সোনাল অপিনিয়ন, আপনারা অনেকে হয়তো আমাকে অনেক ধরনের কিছু বলতে পারেন, আমি আগে থেকে ক্লিয়ার করে দেই, এখানে অনেক ধরনের আলোচনায় আসবে, স্পেশালি যেহেতু বাংলাদেশ, সো ইন্ডিয়া পাকিস্তান সব কিছুই আসবে। তো আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করি, আই লাভ ইন্ডিয়ানস, আই লাভ পাকিস্তানি, আই হেট এক্সট্রিমিস্ট। আমার পাকিস্তান নিয়ে কোনো সমস্যা নাই, আমার ইন্ডিয়া নিয়ে কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে উগ্রবাদ নিয়ে। যদি হিন্দু উগ্রবাদ থাকে আই হেট হিম, যদি মুসলিম উগ্রবাদ থাকে আই অলসো হেট হিম, বাট আই লাভ বোথ নেশনস, কারণ দে ডিজার্ভ গুড চান্স। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি উই। আমার একটা প্রফেসি বলি, মাহবুবের প্রফেসি। সে নিজে এডিট করতে বসে পাটা কেটে দিবে। না 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 আমি কাটবো না। আচ্ছা যাই হোক, এখানে না আমার বন্ধু নামটা উল্লেখ করে বলতে পারলে ভালো হইতো, যদি পারমিশন নেই সেজন্য বলতে পারছি না। সে একটা সুন্দর কথা বলে, উগ্র বাম আর উগ্র ডান, এক শিয়ালের উগ্র বাম উগ্র ডান, উগ্র বাম এবং উগ্র ডান এক শিয়ালের দুই কান। দেখছেন উনি কিন্তু একটু আগে আপনাকে বলছে এটা কিন্তু আমার ডান, উনি এমনি বলছে উগ্র বাম উগ্র ডান। আচ্ছা ওটা মিক্সচার হয়ে গেছে আর কি, যাই হোক মানে এটা পশ্চার ভুল হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্সট্রিমিজমটা ওই একই শিয়ালের দুই কান, এটা বাম করুক আর ডান করুক, এটা এখানের মধ্যে এই মানে যেই করুক, ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এক্সট্রিমিজম পার্টটাই খুবই খারাপ। এটা ফুটবলে হোক, ক্রিকেটে হোক, আডুডু খেলার মধ্যে হোক, ইনফ্যাক্ট যদি খো খো খেলার মধ্যে হোক, মার্বেল লাটিম যেখানে উগ্রবাদ খারাপ। তো মানে বেসিক্যালি যেহেতু ইসলামের উপস্থিতি নিয়ে বলতেছিলাম, উই আর ডিপলি স্যাডেন্ড বাই দ্যাট যে আমাদের এখানে ইসলামের উপস্থিতি থাকা সত্ত্বেও আমরা অ্যাকচুয়াল ইসলামের উপস্থিতি দেখতেছিলাম, যেহেতু আমরা বাট দেখবো হ্যাঁ আমি অতটুকু প্রফেসিতে বিলিভ করি যে ইসলামে একটা সুষ্ঠু ইসলাম প্রতিষ্ঠা হবে, খুব শীঘ্রই হবে। প্রতিটা মানুষের না একটা গুড ফেস অফ ইসলাম দেখে কিন্তু পৃথিবীতে বিদায় নিয়েছে, কেউ একদম 100% নেগেটিভ দেখে বাদ নেয় নাই। হয় সে শহীদ হয়ে চলে গেছে, এটা একটা হতে পারে, আর নয়তো সে কিছুটা হইলেও ভালো দেখে গেছে। একদম জিরো আমার কাছে আমার মানে এটা হচ্ছে যে এক ধরনের মানে বিশ্বাস আর কি, কেউ একদম জিরো কোনো কিছু সে দেখে যাবে না। সে হয়তো এমন একটা জুম্মার নামাজ পড়ছে যে জুম্মার নামাজটা তার লাইফে মেমোরেবল, হ্যাঁ আছে এমন একটা ঈদের নামাজ পড়ছে যে ঈদের নামাজটা সে কোনোদিন ভুলতে চাইবে না। হয়তো ঈদের নামাজ পড়তে হঠাৎ করে বৃষ্টি আসে, এই আনন্দটা সে মিস করতে আমি পারবে। আপনাকে আমার এরকম একটা এক্সপেরিয়েন্স বলছিলাম, 12-15 মিনিটস লাগছিল আমার ইয়ে করতে, দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং। আমি ইন্টারলিঙ্ক ছিলাম, মানে ফিল করতে পারছি দেখে আমার থেকে ওইটা হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট মোমেন্ট। এটাই। তবে ওই যে শিহান ভাইয়ের আমি মানে অল টাইম তো পুল খেলি, আমি পারি না, শিহান ভাই পারে, আমাকে শিখায়। তো ওখানে একটা ছেলে আছে পিচ্ছি, ও কোনো একটা দায়িত্ব পালন করে। ও হচ্ছে ওই দিন টিভিতে একটা ডিবেট না অ্যাকচুয়ালি, এটা একটা টিনি ভিডিও ছিল, মানে ওরা এইরকম মানে একটা টেবিলে বই আর বই আর বই, ওরা হচ্ছে কোন একটা টপিক, আমি যেহেতু কন্ট্রোভার্সিয়াল টপিক, আমি ওই টপিকটার সাবজেক্টটার নাম বলবো না, না হলে আমাকে তাদের থেকে সাবধানতা মেনটেন করতে হবে। তো মানে ওরা কেন বিলিভ করতেছে না জানেন, বই থেকে কোট করতেছে বাট স্টিল বিলিভ করতেছে না অপোজিট সাইড। কারণ কেন, তাদের প্রিয় হুজুর ওইটা বলে নাই। ও আচ্ছা, এটা হচ্ছে ওই মানে সেক্ট ব্যাপারটা আর কি, এটা হচ্ছে যে আমাদেরকে পিছাই ফেলছে, যে আমরা যে আদার মানে পরমত সহিষ্ণুতা বা আদার অপিনিয়ন থাকতে পারে, এই ব্যাপারটাকে তো আমরা জন্মের পর থেকে অ্যাপ্রিসিয়েট করি না। আমার পরিবারে আমাকে মানে যা বলছে এর বাইরের কেউ বললে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না। এই জিনিসটা আমাদেরকে ছোটোকাল থেকে আমাদের, এটা হচ্ছে যে আমাদের সোশ্যালি গ্রো আপ করার প্রবলেমটা হয়েছে আর কি। এখন 4-5-এ 20, 10 দুগুণে 20, কোনো পরিবার 4-5-এ 20 শেখায়, ওই বাচ্চা রাস্তায় গিয়ে মারামারি করবে যে 4-5-এ 20, এর বাইরে বলতে পারবে না, কিন্তু 10 দুগুণে 20 রেজাল্ট কিন্তু সেম আসতেছে।
আমাদের হচ্ছে এইখানে আমাদের সবাই এখানে খালি হুজুরদেরকে টাইনা লাভ নেই সবকিছুর ভিতরে। না সবকিছু আছে আমাদের সোসাইটিটা, আমাদের মানে উপরের যারা আছে ওদেরও অনেক বড় টপ টু বটম, টপ টু বটম। ক্ষতিটা ইসলামেরই হচ্ছে, কারণ কি অতি কখনো ইসলামের হবে না ইসলামের না, আমার ব্যক্তি জীবনের হচ্ছে। না ভাই কেন বললাম, আমার ব্যক্তি জীবনে আমি পিছায় যাচ্ছি। অ্যাগনস্টিক মানুষ বেড়ে যাচ্ছে, এইথিস্ট বেড়ে যাচ্ছে। এর দরকার আছে। তুমি যে রাইচাস ওয়েতে আছো তার তুমি বুঝবা কেমনে? এথিস্টের জন্য কিন্তু অনেক ভালো ভালো রেফারেন্স কোরআনের মধ্যে উল্লেখ করছে। ভাই এটা কোনো কথা আবার অ্যাগনস্টিক যে সে এখানে সন্দেহ পোষণ করে এবং সে এথিস্ট কি করে, সে হচ্ছে ওর জিনিসটা কি, সে ফ্যাক্ট চায়, সে এখানে ডাটা চায়। এটা অ্যাকচুয়ালি শকিং। কোরআন কিন্তু ওখানে অনেকগুলো বিষয়ে ফ্যাক্ট দেয়, ডাটা দেয়, হিস্ট্রি দেয়। অ্যাগনস্টিক হচ্ছে সে সন্দেহ পোষণ করে, সে এখানে দুইটা মাঝামাঝি একটা মানে সন্দেহ নিয়ে থাকতে পছন্দ করে। তো ওইখানের মধ্যে তার জন্য কিন্তু হচ্ছে মেসেজ থাকে। রিলিজিয়ান এই জিনিসটাকে অ্যান্সার করার ট্রাই করে, যার কারণে এথিস্টকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ সে কিছু প্রশ্ন দিবে। ওর প্রশ্নতেই আমি শিখি, কারণ আমার কারণ ঘরে রিসার্চ ওর করতে হবে, ওর উত্তর দেওয়ার ওর জন্য। প্রশ্ন হইতেছে থট প্রভোক করবে অনেক কিছুতে। অ্যাগনস্টিকের প্রশ্ন থট প্রভোক করবে। এটা আমার মানে আমার এনরিচমেন্টের জন্য ওকে দরকার, আমার এনরিচমেন্টের জন্য ওকে দরকার, ওর জন্য আমাকে দরকার না। এই আমার হতেছে যে আমি ঠিক আছি আমার জায়গায়, বাট আমার যদি আরো বেটার কিছু হইতে চাই আমি, তাহলে ভাই তোমাকে প্রশ্ন করো, তোমাকে এঙ্গেজ করে, আমি আজকে উত্তর দিতে না পারি, কালকে না পারি, পরশু না পারি, ঠিকই আমি ঘাটতে ঘাটতে চিন্তা করতে করতে পারবো, বাট আমাকে মাথা রাখতে হবে যে মেজাজ ঠান্ডা। তবে এটা আমার মানে আমার সেন্স থেকে, আমার ফিলোসফি, ইসলামিক ফিলোসফি আমি যেভাবে প্র্যাকটিস করি, এটা আল্লাহ চায় ও আপনাকে কোয়েশ্চেন করুক, আপনাকে আল্লাহ তাআলা ওই জিনিসটা শিখাইতে চাই দেখে ওই ব্যক্তি দ্বারা আপনাকে শিখাইছে। আমি শিখতে চাইছি, আমার প্রার্থনা, যার কারণে আমার কাছে প্রশ্নটা এসে উপস্থিত হয়েছে এক্স্যাক্টলি। এবং আমার সামনে আছে। আমি কি প্রশ্ন থেকে বিচ্যুত হব না, আমিও প্রশ্নের অটল থেকে আমি সামনের দিকে আগে যাবো, আমার কাছে ওই সুযোগটাও থাকে। এখন যদি আমি টেম্পারমেন্ট ধরে রাখতে না পারি, সেখানে একটা সমস্যা। হ্যাঁ, একটা খুব খারাপ একটা উদাহরণ দেই, ভালো লাগে না, কারণ তারপরে ওটা বলতেছে যে ভালো কিছু উদাহরণ শুনছি, খারাপ উদাহরণ তুই ওই শুনলে তখন তুই নিজে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলবি। অনেক মানুষের মধ্যে একটা প্রবণতা আছে কোরআন শরীফ ছিঁড়ে ফেলা ওপেন। হ্যাঁ, এবার বল একটা ভালো উদাহরণ। যে মুহূর্তে সে ছিঁড়ে ফেলে তার কিছু হয় তখন, কিন্তু এটা কি হয় জানো, সেন্টিমেন্টের মধ্যে এত বাজেভাবে গিয়ে অ্যাটাক করে, যার কারণে খারাপ উদাহরণ বলতেছি। এরকম একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান, সে কমেডি করতে করতে জিনিসটাকে ইনভোক করার জন্য, সেন্টিমেন্টে হিট করার জন্য সে পেজ টিয়ার করে ছিঁড়ে ফেলছে। নামটা মনে নেই, একটা মহিলা বাইবেলের নাকি কোরআন? কোরআনের পাতা ছিঁড়ে ফেলছে। ওরা মনে করে যে ওরা ওয়েট অ্যান্সারটা এখানেই। কোরআন কার গ্রন্থ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থ না, আল্লাহর গ্রন্থ। এক্স্যাক্টলি। যার যে গ্রন্থের মালিক সে নিজেই তার কাজ করাই নিছে। সে এরকম ফলোয়িং কোনো একটা শোতে গেছে, একটা বা দুইটা তিনটা চারটা শো পরে ও যে একটা ভিডিও দেখাচ্ছে, একটা ছেলে আজরাইল থেকে ভয় পেয়ে মারা গেছে, এক্স্যাক্টলি ওই ডেথটা মহিলার ঘটছে। ওকে কেউ অ্যাটাক করে নাই, ফুলের টোকা মারা নাই, ওকে কেউ এটা নিয়ে প্রোটেস্টও করে নাই, ঠিক আছে? ওইখানের মধ্যে যারা দেখে আজরাইল আলাইহিস সালাম আসি ওনার, হ্যাঁ। এখন এটা কিন্তু হচ্ছে কি, ওই যে এই ব্যাপারটা কোথায় খারাপ উদাহরণটা এখানের মধ্যে, যে এই যে সে যে এই কাজটা খারাপ কাজ করছে, সে তার ডিড নিজে নিজে পাই গেছে। যাই হোক, তো আমরা ইসলামের উপস্থিতি তো এবার ওই যে এবং অনেক মানুষ, এবার ওই প্রশ্নটা যেটা আচ্ছা আমি বলি, অনেক মানুষ কিন্তু এই অ্যাকশনটাকে খুব অপছন্দ করছে। হয়তো স্ট্যান্ড আপ কমেডি তো এই মুহূর্তে ছিল, কিন্তু এই যে এই ধরনের এক্সট্রিমিজমগুলো, এটা কিন্তু অনেক পছন্দ করে না। অনেকে হয়তো এইখান থেকে, এই ক্রাউড থেকে অনেকে হয়তো রিওয়ার্ডেড হবে। কেউ তো প্রশ্ন, আরে তুমি ছিড়লা কেন, সেরার আবার কি ছিল? আপনি যতগুলা মানে বড় বড় মানে রিভার্ট স্টোরিজ গুলো দেখেন না, একজন মসজিদ ধ্বংস করে মানে বমিং করে ফেলতে চাইছে, একজন হচ্ছে মানে টেরোরিজম করতে চাইছে, একজন অ্যান্টি ইসলামিক বই লিখতে যায় সে ইসলামিস্ট হইছে। কিন্তু পডকাস্টের শুরুতে আমি একটা জিনিস এখানে আমি গুগলে সার্চ দিয়েছিলাম যে ফেরাউনের যে লাশ আবিষ্কার করছিল ওই লোকটার নাম মরিস বুকাইলি। এক্স্যাক্টলি ওই লোকটা তো ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বাধ্য কেন হবে? মানে বাধ্য হয়েছে, সে বলছে যে আমি বাধ্য হলাম কজ এটাই অ্যাকচুয়াল দিন। আমার কাছে যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর আনসার এখানে বের। মরিস বুকাইলি কিন্তু ফিরাউনের ডেড বডি আবিষ্কার করে না। মানে এটা রামাসিস 2, এই রামাসিস 2 আছে। আমি একটু ক্লিয়ারেন্স দেখি মরিস বুকাইলি নিয়ে। এটা হচ্ছে যে মিশরের ইয়াতেই ছিল, কোনো একটা
জাদুঘরে ছিল, জাদুঘরের নাম মনে নেই, তো মিউজিয়াম থেকে হঠাৎ করে ওখানকার এক্সপার্টরা দেখতে পেলো যে ফেরাউনের ডেড বডি পৌঁছতে শুরু করছে, কোনো একটা কারণে পোকা আসা শুরু করছে এখানের মধ্যে। কারণ ডেড বডিতে পোকা আসছে, তো এখন ওকে তাহলে মিশর থেকে ফ্রান্সে আনতে হবে ট্রিটমেন্টের জন্য। মানে এটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। এখন যে ওকে আনবে, মানে এটা ডেড হোক আর অ্যালাইভ হোক, এটা একটা হিউম্যান বিং এর বডি তো, হ্যাঁ, তার একটা পাসপোর্ট লাগবে। ঠিক আছে, ওর একটা পাসপোর্ট করা হয়েছে, পাসপোর্টের প্রফেশন দেওয়া হয়েছে কিং। হ্যাঁ, রিজন অফ ডেথ কিন্তু দেওয়া হয়নি। তো পরবর্তীতে যখন এটা আনা হয়েছে মরিস বুকালির মানে স্টাডির আন্ডারে এটাকে আনা হয়েছে, তো তখন সে এই ঘটনাটা দেখে এটা কনফার্ম হয়েছে, আমরা যে ফেরাউন বলে আল্লাহ শুধু ফেরাউন বলতে ফেরাউনের টাইটেলটাকে মেনশন করছে, কারো নাম বলে নাই। ওদের এই কিংডমটা ফেরাউন নামে অনেকগুলো রাজা ছিল। তখন এটা হচ্ছে রামেসেস 2, আর যার সাথে হচ্ছে মুসা সাল্লামের ব্যাটলটা হয়েছে মেনলি নীল নদে যে ডুবে মারা গেছে, সে হচ্ছে মারনেপ্তা। তো আমরা হচ্ছে ওই ডেড বডি যেটা দেখছি রামেসেস 2, এটা মারনেপ্তার ডেড বডি দেখছি, যার সাথে মুসা সাল্লাম একই ঘরে একসাথে বড় হয়েছে। না না, রামেসেস 2 না, মারনেপ্তাকে ব্যাক করে। রামেসেস 2 হচ্ছে দাঁতের ব্যথা মারা যায়। এটা জানা নেই, জানি না। ঠিক আছে, সাজান জি ঘর আয়ে, সাজান জি ঘর আয়ে। আচ্ছা, আপনারা এইভাবে দেখেন না যে যে ব্যক্তিটা মাথায় আসছে এটা পাসপোর্ট লাগবে, মানে আল্লাহ ওনার ইয়াতে কি মানে থ্রোন থেকে দেখে বলছে এটা কি সার্কাস ভাই, এটা না কি না, সার্কাস দরকার ছিল, এটা এভিডেন্স দরকার না। পাসপোর্ট ভাই, ঠিক আছে, তো এভিডেন্স অবশ্যই দরকার আছে, পাসপোর্ট কেন নয়, এটা তো আমি বুঝলাম না। ও এই যে সমস্যা হিস্ট্রিতে ডিস্টর্ট হয় এভিডেন্সের অভাবে। চিন্তা করেন, তুই একটা চিন্তা করেন ভাই, নরমাল আমাদের এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড একটা নাম্বার আছে না, পাসপোর্ট নাম্বারও আছে, ইয়ার পাসপোর্ট নাম্বার একটা আছে। হ্যাঁ আছে আছে আছে, এগুলো থাকা দরকার। কাপিল শর্মার মতো এরকম কি আপনি কখনো চিন্তা করছেন আপনার একটা পাসপোর্ট নাম্বারও হবে? না, এখানের মধ্যে হইতেছে এই তো গ্রেট আমি বেস্ট একটা প্রশ্ন পাইছি আজকে এখানের মধ্যে আলোচনাগুলোর মধ্যে। কপিল শর্মা বলবে যে আপনি কখন চিন্তা করছিলেন আপনার একটা পাসপোর্ট নাম্বার থাকবে? ফেরাউন তার বাহিনী দিয়ে বলে যে হাত পা পিছন দিয়ে তুই সুযোগ তুই কাটে দে। তোর কত বড় সাহস, তুই আমি ফেরাউন, তুই আমাকে প্রশ্ন করো। আমরা কিন্তু জোর করতেছি, বাট এখানে এই যে মানুষজন যারা আছেন মানে ছিলেন আগে, তারা যে খুবই অথেন্টিক, এটা কিন্তু আরেকটা উদাহরণ আছে মক্কাতে, মানে সৌদি আরব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাংক হিসাব এখনো আছে, ওখানে হাজার 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 মনে হয় ট্রিলিয়ন ছড়াই গেছে, এরকম মনে হয় দিনার বা দিরহাম আছে ওখানে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংক হিসাব এখন ওরা মানে এটা জাস্ট বিকজ অফ হিজ মানে উইজডম এবং তার যে ওয়েলথ যে ছিল, মানে হি ওয়াজ এ ভেরি রিচ ম্যান, রাইট? সো ওটাকে অ্যাকনলেজ করার জন্য তারা এটা এখন মেইনটেইন করে। দেখেন ওই ব্যক্তির পর্যন্ত এখনো ব্যাংক অ্যাকাউন্টে রিজার্ভ আছে। না, ওইটা মানে আলাদা হিসাব, কিন্তু হচ্ছে যে আমি যেটা বললাম যে ইয়া দরকার আমাদের, হচ্ছে যে হিস্টোরির ডকুমেন্ট দরকার, মানে হিস্টোরি ডিস্টর্টেড হবেই। এখন মানুষকে গিয়ে এটা রাস্তায় মানাতে পারবো যে এই ফেরাউন রামাসিস 2 না, এটা মারনেপ্তা, সে খুনাখুনি করতে রাজি থাকবে কিন্তু এটা মানতে রাজি থাকবে না, কারণ আরেকজনের মতো যা পরামর্শ গল্প। আপনি তো অনেক দূর গেছেন গা, মানুষের এত টাইম আছে, মরছে আর কি একজন। না না না, এই জায়গায় সে মোরসারকে একজন মানবে না। বাঙালি 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 মোরসা একজন মানবে না, সে বলবে যে ওরা এখন জিজ্ঞেস করেন না ফেরাউনকে একটা ব্যক্তি বলবে, কিন্তু ফারাও যে একটা টাইটেল, এটা মেজরিটি মানুষ বলতে পারবে। এটাই তো সমস্যা, সেখানে তো বলতেছি ফেরাউনের নাম কি এটা বলতে পারবে ওই ফারাও টাইটেল সেটাই। তবে হ্যাঁ, মানুষ এখন ফেরাউনকে খুব ভালো চিনে, বিকজ আমাদের এখানে জুলাই মুভমেন্টের পরে বিভিন্ন জায়গায় ফর এভরি ফেরাউন দেয়ার উইল রাইজ আ মুসা, এই ওয়ার্ডটার সাথে মানুষ অনেক বেশি ফর এভরি ফেরাউন। আরেকটা জায়গায় মানুষ রমজান মাসে ফেরাউনকে বেশি রিকল করে, কজ হচ্ছে ফেরাউন পিস হিসাবে কিনা কেজি হিসাবে তরমুজ বেচতো, যেটা আমাদের ব্যবসায় মধু চিন্তা করেন ফেরাউন। আমরা আগে যাই, আমরা এখানে 50। আচ্ছা, আমরা ওই আমরা শর্ট ইন এ শর্ট সেন্স এটাই ইসলামের উপস্থিতি,
আমাদের অবস্থা খুবই খারাপ। এরপরে আমরা উপস্থিতি দিতে যে আমরা 50 মিনিট কথা বলছি। তো যাই হোক, তো আমি যেটা আরেকটা জিনিস আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অনেক টপিক একসাথে কভার হয়ে গেছে। হ্যাঁ এইটাই কথিত মুসলিমের পার্টটা এখানে কভার হয়েছে, হিস্ট্রি আসতেছে, তারপরে কি কি ছিল মানে এই মুহূর্তে স্মরণে নাই। আমার মনে হয় আমাদের এখানে একটু ক্ল্যারিফাই করা উচিত, আমরা যে এসএসের কথা বলছি অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ওয়ে উই টক। হ্যাঁ এটা ক্যাজুয়াল। আমি তো এই কথাটা আবার বলতেছি, আমরা টকশোখানে জিনিসটাকে একটু টেকনোলজি ইউজ করে এখানে ক্যামেরা, এখানে সাউন্ড বক্স এগুলো লাগায় অনেক মানুষ হয়তো টং থেকে এখানে আসলাম আমরা জাস্ট টং থেকে বাইরে হয়ে আসবো। এখানে হইতেছে যে খালি আমাদের মানে ওই জুয়েল ভাই জয় ভাই চা নাই, এইটুকুই। আমি যদি এখন ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখবেন আমি আই এম সোয়েটিং। দরকার নেই, আমরা এগুলো একটু সিক্রেট থাকুক, এগুলো সিক্রেট থাকা দরকার আছে। আচ্ছা, আমি আমরা এখানে next কেন এ যাই। বললাম because অনেক মানুষ আসলে এটাকে এমন ভাবে নিয়ে ফেলে, আমাদের ওই যে বললেন না আমাদের সোসাইটি বিলিভ ধর্ম নিয়ে কথা হচ্ছে কোনো স্ট্রিক্ট থাকতে হবে, একদমই আশাউতে যেভাবে বসি ওভাবে বসে কথা বলতে হবে। উনি- এরকম মানুষ আছে স্টিল, আছে তো। অনেক মানুষ আছে ভাই দেখো। সো আমি বাট just একদিন directive জন্য উনি বলতেছি। উনি একদিন খুব সুন্দর একটা আমার কথা একটা বলছে। friend উনি আছে। একজন আপনি আরেকজন কার থেকে যেন ভিডিও দিছিলেন ওইটা মনে নাই, বাট আপনি একটু খুব সুন্দর টপিক বলছেন। ইসলাম ইজ দ্য মোস্ট সেকুলার রিলিজিয়ন Exactly, ইন দ্য হোল ওয়ার্ল্ড। exactly. আচ্ছা, ওইটা একটু পরে ব্যাখ্যা দিই। ও যেটা বললো তাসাহুদের মতো করে বসে থাকতে হবে উনি তো বলে আত্মাই হতো। আমাদের। ভাই এটা বুঝে সুবিধার জন্য। তুই তুই যা দেখতো রাস্তার মধ্যে, এইবার তুই আয় না পুরো আমরা কথা বলতো, তুই মাইসা যাবে ভাই তাসাহুদ এবার নামাজ পড়ো না। এবং কি এটা কি? ইবে কি এবার নামাজ পড়ো না, তাও তুই আত্মা যেত ভাই। ও আচ্ছা ঠিক আছে ভাই, ওটা না বলবেন। এটা ডিপেন্ড করে আসলে, এটা তুই মানুষের সাথে তোর কমিউনিকেট করা যত ইজি পাবে। হ্যাঁ, ওই যে দেখ ডোনাল্ড ট্রাম্প আর বারাক ওবামার কথাটা, আইএলস 8.5 আর 6.5। we বারাক ওবামা কি বলে we have annihilated the enemies. হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প we বলে যে launched a they covert died operation. like dogs. we launched a covert operation. যাই হোক, তো মানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসি ঠাট্টা করতেছি, দ্যাট ডাজন্ট মিন উই লাইক হিম। সো আমরা ফার্স্টেই বলছিলাম উই আর কন্ডেমিং ইসরায়েল অ্যান্ড উই আর অলসো কন্ডেমিং ইউএস অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প। And all the alliances of Israel. আচ্ছা, এখানে হচ্ছে যে আমার একটা ফ্রেন্ডের কথা বলতেছিলাম, যে স্ট্রিক্টনেসের কথা যেটা বলতেছে, ও কোত্থেকে বাইরে করছে কে জানে, আমরা জানি না। ছোটকালে স্কুলে দেখতাম ওকেই সূরা পড়তে ডাকতো। ওই যে হ্যাঁ, একটা স্পেসিফিক একটা ছেলেই থাকে যে তুমি তুমি কোরআন তেলাওয়াত করবে না, ও খুব ফুটেজ করে একটা ছেলে। ও চাইতোই সে যেন ওখানের মধ্যে এসব করে তাকে সব সারমাটা আমরা ভালো বলে, আর সবার সামনে আসি। আর খুব সিম্প্যাথি গ্যাদার করতে জানে। ভাই আমি তার পিছে বিচিং করতে যাই, আমি তার ভিডিওটা বাড়াবো, দোস্ত তোকে নিয়ে বসে তুই দেখিস। হ্যাঁ ওই আরে সাক্ষী তো আছে, সমস্যা নেই, ক্যামেরা আমি বললাম তো ভিডিও বাড়াবো। টেকনোলজি। হ্যাঁ, এইখানে সে না কি করবে, সে কোথায় খুঁজে বেরোচ্ছে কে জানে, যে ওই সূরা ফাতিহা বলার সময় একজন একদিন একভাবে বলতো, কেউ হাত সোজা রাখতো, কি পিছে রাখতো, নর্মাল স্ট্যান্ড। সে কি করতো এরকম বলে, এটা সে এবার নিচে ব্যাখ্যা দিচ্ছে যে এভাবে করে পড়া সুন্নত। এটা কোথেকে পাইছে কে জানে, কিন্তু ছোটবেলা বসে বিশ্বাস করেছিলাম। পরে তো এখন জানলাম যে আপনি যখন পড়াশোনা করেন এভাবে যে পড়ে হাত দিয়ে পড়ে, ভাই এটা তো তুই আজকে এই বয়সে এসে চিন্তা করছিস, তুই স্কুলে চিন্তা করছিলি। তা আমরা কিন্তু তখন মেনে নিয়েছিলাম, কারণ ওই যে সে ফুটেজ অ্যাটেনশন সে সিক করতে জানতো। সে কিন্তু খুবই মেরিটোরিয়াস একটা স্টুডেন্ট, ভালো মানে ইনস্টিটিউশনে পাস করে সে একটা খুব ভালো জব করতেছে। না, যেহেতু মেরিটোরিয়াস সেহেতু আমার তো হয়তো বেশি জানে। মেরিটোরিয়াস বলেও সে শয়তানও, কারণ সে আমাদের মূর্খতাকে কাজে লাগাইছে। আমরা তো জানি না, সে একটা বললে বিশ্বাস করাই দিয়েছে। ঠিক আছে, এই জিনিসটা তার মধ্যে ঘটছে আর কি এরকম। Okay. আর আরেকটা হচ্ছে যে মোস্ট সেকুলার রিলিজিয়নের ক্ষেত্রে এই জন্য বলছে যে একটা সেকুলারিজম মানে এখানে হচ্ছে না রিলিজিয়নকে একদম আমার ডেইলি লাইফ থেকে সেপারেট করে ফেলার যে থিমটা, এটা সমাজে প্রচলিত আছে, এটা কিন্তু সেকুলারিজম হিসেবে দেখানো হয়। সেকুলারিজমের আরেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওইখানে কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে, ও যদি ম্যারিড থাকে সে উপরে উঠতে পারবে। যেটা হচ্ছে এখন আমাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি, না পার্টি মানে জানাপা, কি জানি নাম, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যাই হোক এনসিপি। তো এই নামটা কঠিন হয়ে গেছে, এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি। হ্যাঁ যাই হোক বাংলা নামটা কঠিন হয়ে গেছে। যাই হোক, তো এখন এইটা হচ্ছে কি সেকুলারিজম পার্টটা এখানের মধ্যে কেন বলছিলাম আমি ওখানের মধ্যে, যে ওখানে না সোসাইটির মানে যে ইয়াটা আছে, ট্যাবুটা আছে, সেটা ভেঙে ফেলতে হেল্প করে। নয়তো ইসলামে একজন দাস আজান দেওয়ার সম্মানের অধিকারী হতে পারতো না। হযরত বেলাল কিন্তু ওই মাপের নলেজেবল পার্সন না, যিনি হচ্ছে আজান দেওয়ার মতো। উনি ওই সমাজের মধ্যে আরো বেটার লোকও ছিল। ধর হযরত আবু বকর ছিল, ওমর ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান ছিল, হামজা ছিল, আরো অনেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে বলছেন আজান দাও কেন? এটা পিছন তো রিজন আছে। ওই যে
স্বপ্নে দেখছে। সব না না না, ওই যে আরো একটা যে মানে আজানের ফেরেশতা চলে আসছে। আজানের বর্ণ এটা পাইছে। আচ্ছা ফেরেশতা আসছে সেটা পরে আসছে, ফার্স্ট মদিনায় মসজিদ স্থাপন হওয়ার পর পর্যন্ত ওটা চলে গেছে আজানের ধ্বনিটা। মসজিদ। না উনি বলছিল যে আজকে কি মানে হ্যাঁ হ্যাঁ, আজান এটা হয় এটা নাই? পরে হইছে, এটা পরে হইছে এই ঘটনাটা। সেকেন্ড যেটা বলছি এটা পরে হইছে, বাট আমি বলতে মদিনায় ফার্স্ট মসজিদ হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ। তখন আজানের জন্য ওনাকে পিক করা হয়েছে। এই ব্যাপারটা উনি ইসলামের ফার্স্ট মুয়াজ্জিন, একজন আমার দাস। ওই যে শিয়ান ভাই যেটা বলছে যে মানে স্বপ্ন দেখছে, উনি এটা স্বপ্নে নবীজিকে বলছে, ওয়ার্ডগুলো পাইছিল, নবীজিকে ওয়ার্ডগুলো বলছিল, উনি স্বপ্নে পাইছিল। নবীজিকে বলার পর বলছে ঠিক আছে ইউ মে প্রসিড, মানে এটা তুমি করো। আচ্ছা আরেকটা একদম ইসলাম ইনিশিয়াল লেভেলে যখন মাত্র সারফেস হচ্ছে, তখন অল্প কিছু মানুষ এখানের মধ্যে ধর্মটা গ্রহণ করছে। সেখানে মালিক এবং মনিব এবং হচ্ছে দাস, সবাই এইভাবে তাদের ব্যবধান ভেঙে ফেলছে। কিভাবে? মনিব রাসূল থেকে শিখে আসে, সে এসে তার মালিককে শিখাচ্ছে। জাহেলিয়াত সমাজে, আরব সমাজে যে ইগোইস্ট সমাজ ওদের, এখানের মধ্যে এটা সম্ভব? আরবরা ডিসকাস করতেছে ও তার দাসের থেকে শিখতেছে, সে কতটা নিচে নেমে গেছে, কিন্তু ইসলাম সেটা ভেঙে দিছে। ওমর বিন যে মেরিটোরিয়াস তুমি তার থেকে শিখতে পারো, ইসলাম সেটা বলতেছে। এবং ওই ইমামতি করছে, বাকিরা মালিক এবং তার স্ত্রী পিছে দাসের পিছে দ্বারা নামাজ পড়তেছে, ওমর বিন একসাথে বসে খাচ্ছে। তারপর এগুলা কি? এগুলা হচ্ছে যে ওই সময়কার যে মানে আমার বর্ণনা বলছে যে আরেকটা পার্ট যেটা এটা ভেদাভেদ নাই ওখানে, ওইটা ওই এটা জায়গায় ইসলাম হচ্ছে এগুলোকে ভেঙে দিছে আইসে। হ্যাঁ এর জন্যই তো সেকুলার। এবং আরো একটা জিনিস কোথাতে বলতেছি যে এখানের মধ্যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দাসদের যেই মানে কৃতদাস, ঠিক আছে, বিদায় হওয়ার ভাষণে তখনকার সমাজ ব্যবস্থা ছিল বিধায় উনি শব্দটা ব্যবহার করছে, আদারওয়াইজ দরকার ছিল না। কিন্তু উনি যেভাবে তাদের রাইটকে ডিফেন্ড করে গেছে, এটা হলে একটা মানুষ কৃতদাস থাকে না। উনি বলছে তোমরা নিজেরা যা খাবা তাকে তা খাওয়াবা, তুমি গরু মাংস দিয়ে ভাত খাচ্ছ, ওকে গরু মাংস দিয়ে ভাত দিবা, ইকুয়াল। দাসীদের ক্ষেত্রে বলা হয়েছিল তোমার ওয়াইফকে যে পরিমাণ সম্মান দিচ্ছ তোমার দাসীকেও সে পরিমাণ সম্মান দিও। আমরা ইনক্লুসিভনেস একটা ওয়ার্ড মানে কমন জেন্ডার হিসেবে কথা বলি। তো এখানে হচ্ছে যে নিজেরা যা খাবা তা খাওয়াবা, নিজেরা যা পড়বা তা পড়বা, নিজেরা যেরকম থাকো তাদেরকে সেভাবে রাখবা। প্রথম দুইটা লাইন কিন্তু খুব জরুরি। হ্যাঁ, ইন্টারেস্টিংলি এবং এটা যদি এস্টাবলিশ হয় প্রথম দুইটা, নিজেরা যা খাও তা খাচ্ছ, নিজেরা যা পড়ো তা পড়তেছো, তারপর তুমি তো ইকুয়ালি ট্রিট করছো, সে দাস থাকে কোথায়? না আমি পুরো প্রথাটা ভেঙে গেছে। আমি ওইটাই বলতে চাইছিলাম যে মানে আমার সেকেন্ড টপিক ছিল হচ্ছে যে ইসলামের শাসন আর ইসলামের জীবন ব্যবস্থা কেমনে জানি এটা কোয়েশ্চেন করার আগে চলে আসছে। প্র্যাকটিস করে গেছেন ওমর বিন খাত্তাব যখন জেরুজালেমে ঢোকে, কে উঠে পিঠ হয়েছিল? তার দাস। মাইন্ড ওপেন, হোয়াট আ বিউটি। রীতিমতো ওখানে দামাস্কাস দেখতেছে আমিরুল মোমিনিন মুসলিম জাহানের মানে অধিকর্তা পিঠে উনি আসতেছে, একটু পর খেয়াল করে কিরে তার হাতে রশি, পিঠে উটের পিঠে হইতেছে দাস। ব্যাপারটা কি? ইকুয়ালিটি, ইকুইটি, ইকুইটি, নট ইকুইলিটি। ইকুইলিটি খুব খারাপ জিনিস। এটা 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 হচ্ছে সোশ্যাল ব্যালেন্স ভাঙিয়ে ফেলা। ইকুইটি সমতা আর কি, সমতা। ইকুইলিটি সোশ্যাল ব্যালেন্স ভেঙে ফেলবে। ইকুইটি হচ্ছে যে যার যেটা দরকার তাকে সেটা প্রোভাইড করে এক জায়গায় নিয়ে আসে। We should use the word justice. জাস্টিস। এবং উনি কেন করছে? কারণ কিয়ামতের দিন আল্লাহ ওনার হিসাব দিতে হবে। আর আল্লাহ রাসূলের শিক্ষাই ওইটা। ভাই আপনি এই ধরনের কাজগুলো করে করে আপনি চিন্তা করেন না, হয়তো জান্নাতের দিকে এক কদম করে আগে যাচ্ছে। ওনারা আশারে মুবাশশার হওয়ার পরও ওনারা যে পরিমাণ প্র্যাকটিস করে গেছে। কেন করছে? কারণ ওনারা জানে যে ওনারা হচ্ছে ফিউচার প্রেসিডেন্টস, Exactly. ফিউচারের জন্য ওনারাই প্রেসিডেন্টস। দ্যাটস ওয়াই ওনারা এটা প্র্যাকটিস করে স্টাবলিশ করে দিয়ে, ওনারা কিন্তু জিনিসটা প্র্যাকটিস করে না। ওয়েট ফার্স্ট অফ অল ওনারা জিনিসটা ওনাদের এন্টায়ার লাইফে, ওনার টেনুর থেকে শুরু করে ওনার পুরো লাইফ স্প্যানের মধ্যে উনি ওটাকে এই ট্রুথটাকে স্টাবলিশ করে দিয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই করছে যেন ফিউচারে এটাকে রেফারেন্স হিসেবে নিতে পারে। ওনাকে না পারলে ওসমানকে না পারলে আলীকে নেবে, আলীকে না পারলে আরেকজন আছে, এভাবে করে 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 যাবে। আচ্ছা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি না, একটু বাজে একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা বলা উচিত ছিল, এটা মানে মিস হয়ে যাচ্ছে, মানে আমরা ভাই বাদার টাইপ কথাবার্তা বলে ফেলি। টমেটো কিন্তু আচ্ছা তো আমরা ইসলামের শাসন আর ইসলামের জীবন ব্যবস্থা, যেহেতু ইসলামের কথাগুলো শাসন- ইসলামের শাসনের আচ্ছা সাথে আচ্ছা, রিলেটেড, ইসলামী শাসনের ক্ষেত্রে তুই কোন পার্টটাকে ফোকাস করবি? ইসলামের শাসন আফটার ডিউরিং প্রফেট, আফটার প্রফেট, নাকি ওই যে ইসলাম গোল্ডেন এজ, নাকি গোল্ডেন এজের পরে ইসলাম স্পেনে, মরক্কোতে, এই ইন্ডিয়াতে, কোথায় কত বড় শাসনের কথা তুই এখানে মতো উল্লেখ করবি? বর্তমানে কন্টেম্পোরারি, এটা বিশাল সিলেবাস। এখানে এটা কয়েকটা এপিসোডে সিরিজ নিজেই ইটসেলফ হতে পারবে। ঠিক আছে আমরা এটা নিয়ে সিরিজ হ্যাঁ, বাট এটা হচ্ছে একটা জিনিস যে ওরা সবাই মানে প্রত্যেকটা রুলার, স্পেশালি হারুনুর রশিদের নামটা একটু আলাদাভাবে বলি যে উনি তো আব্বাসি
এম্পায়ার ছিল, হ্যাঁ। তো ওনাদের টাইমটাতে ওনারা এন্টায়ার সোসাইটির মধ্যে নিজে যেটা পালন করতো ওইটা পালন করাইতে হেল্প করছে, যার কারণে ইসলামিক শাসন ব্যবস্থা হচ্ছে যে ছড়ায় পড়ছে ফিউচার জেনারেশনের জন্য। ওনাদেরও ভুল ছিল, চাইলে প্রচুর ভুল খুঁজে পাওয়া যাবে। কৃতদাসের হাসি একটা, কৃতদাসের হাসি না, সকল শোনা ওটার নাম কি, কৃতদাসের হাসি, ওখানের মধ্যে কিন্তু হারুন রশিদের ক্রিটিক করা হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাগুলোও আছে, হিউম্যান বিইং হিসেবে লিমিটেশনও ছিল, ঠিক আছে। বাট কিছু কিছু জিনিস এমনভাবে এস্টাবলিশ করছে, যেমন হচ্ছে আব্দুর রহমান দা থার্ড স্পেনের ক্ষেত্রে কর্দোবায়, এটা সম্ভবত 850, আমাকে রিসেন্টলি আমার এক জুনিয়র এই জিনিসটা প্রোভাইড করে, খুব ভালো হয়েছে। আমি অসাধারণ একটা টপিক পড়ছি এই রোজার ভিতরে। ওখানে না মিলিটারি ওয়ারফেয়ার যেরকম একটা ডিপার্টমেন্টকে দেখতে দিয়ে দিছে, আর একটা ডিপার্টমেন্টকে এখানে কাজ করতে দিছে কৃষি ডিপার্টমেন্ট নিয়ে। এবং তখনকার সমাজ অর্থ ব্যবস্থা পুরাটা, ট্রেড অ্যান্ড ফাইন্যান্স পুরাটা চলছে, ট্রেড অ্যান্ড কমার্স পুরাটা কৃষির উপরে। যার কৃষিতে স্ট্রেন্থ যত ভালো, সেভাবে সে তত বেশি স্ট্রেন্থ ক্রিয়েট করতে পারে। বাইরের দেশের মানুষ এখানে এসে চাষাবাদ শিখতেছে, বাইরের দেশের মানুষ এখানে এসে বিভিন্ন রকম মেডিকেল সায়েন্স শিখতেছে, ল শিখতেছে, কজ ওরা সোসাইটিটাকে হচ্ছে ওভাবে করেই ইভলভ করাই নিছে, ঠিক আছে। আব্দুর রহমান দা থার্ডের কথা ওই জন্য আলাদাভাবে বললাম, আব্দুর রহমান দা থার্ডের কথা ওভাবে ওই জন্য আলাদাভাবে বলছি। আব্দুর রহমান থার্ড খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, কজ হচ্ছে ওই ডিনেস্টিটাকে আরো বড় করছে। যে আলহামরা, তারপর হচ্ছে এগুলো কিন্তু সব ফুটবল খেলার নাম শুনছি লালিগা দেখার কারণে। হ্যাঁ, ওখানে অনেক কিছুই আছে। যে কর্ডোবার ইসলামী শাসনের ক্ষেত্রে মনুমেন্টগুলো খেয়াল করে দেখিস, ওখানের মধ্যে কত জিনিস ওদের যে হাতে ছিল। তো ওরা মিস করছে কেন, একটা পর্যায়ে গিয়ে না ওই ফ্যাক্টিশিয়াস প্র্যাকটিস করছে বেশি, আর পাশাপাশি হচ্ছে যে নিজেরা লিভিং এক্সাম্পল হওয়া বন্ধ করে দিছে, গেম হাত থেকে চলে যাবেই। ওকে, ঠিক আছে। তো দুইটা টপিক একসাথে কেমনে জানি কভার করে ফেলছেন, এটা সচরাচর কেমনে জানি ওই জায়গা। যাই হোক, তো ওই যে তখন শিয়ান ভাই যেটা আমাকে বলছিল, আমি বলছি একটু পরে করবো, ইসলামে নারীদের অবদান। এরপরে ওয়ার্ড সেন্টেন্স শেষ হয় নাই, কোশ্চেন শেষ হয় নাই, নারীদের অবদান মানে সরি ওয়াট, এরপর আরো অনেক কিছুই আছে। মানে ইসলামের যে ইতিহাস, ওইখানে নারীদেরও অনেকগুলো অবদান তো আছে অবভিয়াসলি। তো আমরা এখন একটা মানে টক্সিক ম্যাসকিউলিনিটি প্র্যাকটিস করি, করো কেন, ঠিক আছে। মানে আমার কথা বলতেছি না, আমি অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ হোল সোসাইটি, এটা বাস্তব। এটা তুমি তোমাকে মোর ম্যানলি দেখাইতে গিয়ে তুমি ওখানের মধ্যে টোটালি কমিক মিমিক করতে পারেন, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। আপনি যা না হলে এত ফেমিনিস্ট এগুলো আসে কেন? কারণ টোটাল ইসলামের দিক থেকেই তারা ওই রেসপেক্টটা পায় নাই, মানে আমরা দেই নাই। ইসলাম দিচ্ছে, আমরা দিচ্ছি না আর কি। কারণ আপনি আপনার ফার্স্টেই মানে আবু বকর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু, ওদের আসার আগে ডাইরেক্ট আপনার ফার্স্টে নাম আসবে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবার আগে নাম আসবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু নাম তারও আগে আসবে, এরপরে হযরত খাদিজা আরেকটু আগে থেকে শুরু করলে ধর মানে। আচ্ছা, আপনি ওইটা বাদ দেন, আসতেছি। আপনি মা মরিয়মের কথা বল। হ্যাঁ, আমি তারও আগে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা আরো আমি কারণ এটা হচ্ছে কোথায় যে আসলে তো আমরা আমাদের পূর্ববর্তী রাসূলগুলোকেও অ্যাকনলেজ করি, তাহলে ওইটা তো পার্ট অফ ইসলাম। আচ্ছা, তাহলে হযরত মুসা আলাইহিস সালামের মা ওনাকে জন্ম দিয়ে ওনাকে বড় করলো ফেরাউনের ঘরে, ঠিক আছে। না, মুসা আলাইহিস সালামের নিজের মা। হ্যাঁ, আচ্ছা, একটা গেল এখানে। তারপরে যে ফেরাউনের ওয়াইফ আসিয়া, দ্য কেজড কুইন, ঠিক আছে। ওনাকে সম্ভবত গরম তেলে পুরাই মারা হয়েছিল, মানে মুসা নবীর ধর্মে ঈমান আনার কারণে। আচ্ছা, এবার গেল। তারপর হচ্ছে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ সারা, হাজেরা, দুইজনেই। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে এই জমজম কূপের পানি স্টোরিটা, কূপ না বানাতো তাহলে পৃথিবী পুরো উনি এটা কূপ বানায় নাই, মানে উনি জাস্ট একটু ইয়া করে দিছিল আর কি, হাত দিয়ে। জামজাম, এটা এই জামজাম ওয়ার্ডটা, এটা ইয়া না, আরবিক ওয়ার্ড না, ওটা উনার মাদার টাং, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মাদার টাং। উনি এই জাম দিয়ে বলতেছে থামো থামো থামো, উনি ওটাকে মেনশন করতেছে যে পানিটা তো আসলে গাছ মানে ছড়াই পড়তেছে।
তবে হ্যাঁ এটা অলৌকিক তত্ত্বের মধ্যে রেশনালিটি আল্লাহ এত রাখছে। এত এত পানি ছড়াইছে যে মানে প্লাবিত হয়ে যেত পুরো। না 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 ওভাবে না, অলৌকিকত্বের মধ্যেও হচ্ছে আল্লাহ মানে রেশনালিটি দিছে। এই জায়গায় শুষ্ক কাঠ মরুভূমির মধ্যে পানি আসা পসিবল না। পানিটা পায়ের আঘাতে, তাও শিশু বাচ্চার পায়ের আঘাতে বের হয়ে আসছে, এটাই অলৌকিকত্ব। কিন্তু জিনিসটা কিন্তু চারপাশে ছড়ায় ভরায় দেয় নাই, নষ্ট করে নাই। আল্লাহ কিন্তু কোনো কিছু নষ্ট করে না, কোনো কিছু নষ্ট করে না। এবং আল্লাহ মানুষের মুখ দিয়ে প্রপার টাইমে প্রপার ওয়ার্ডটা উচ্চারণ করায়। উনি যে ওই সময় জাম জাম বলবে এটা উনিও জানতেন। আমি এই যে আসার সময় আমি মাহমুদ ভাইকে বলতেছিলাম যে মানে ইউনিভার্সিটির যে কনসেপ্টটা, মানে ওপেন ইউনিভার্সিটি ফাহিরি, হ্যাঁ ওয়ামেন মরক্কো ইউনিভার্সিটি আর কি বর্তমানে, যেটা মানে মরক্কোতে যে ইউনিভার্সিটি, ওটা ফার্স্টে বেহেশতে বনির সর্দার কি হবে? ওমেন ফাতিমা। বেহেশতে গেলমানদারি নিয়ে কথা বলতে থাকে সবাই, দেখে বেহেশতে হুদদেরকে নিয়ে অনেক ব্যস্ত। পুরুষ পাবে হুদ, মহিলা গেলমান পাবে, তো সমস্যা কি? কিন্তু ওইটা নিয়ে না কেউ ডিসকাস করে না। আবার মহিলাও দেখলাম এটা নিয়ে সেন্সিটিভ। আই এম মেকিং সার্কাসম, বাট এখানে না এটা আমি খেয়াল করছি তাদেরকে, তারা যখন মানে ইয়া করে, ওই বিভিন্ন ভিডিও আসে না যে জান্নাতের জন্য আমি সারা শেয়ার কোনো হুড না পাই, তুই তো গেলমান পাবি, আমি তো মাইন্ড করতেছি না। তুই বলা ঠিক হয় না, বাট আউট অফ ফান এটা বললাম আর কি। তো এই যে ইসলামে মহিলাদের অনেক মর্যাদা আছে, কিন্তু আমাদের এখানে মানে আমি চাচ্ছিলাম বলতে, যাক শিয়ান এটা তো অনেক ভালো নলেজ রাখে, শিয়ান শেয়ার করলে বেটার হয়। বল না তুই, নাম তো একই, নাম বলে তো বলবো। সমস্যা হচ্ছে একটাই, সমস্যাটা হচ্ছে আমার, আমাকে টাইপ করতে হবে। শিয়ান ভাই যা যা বল আমাকে টাইপ করতে হবে, নিচে টাইটেল কার্ড প্লে হচ্ছে তো। আচ্ছা, তারপর হযরত মরিয়ম হোসেন, দেন হচ্ছে যে হযরত জাকারিয়া হোসেন, আমার মায়ের কথা বলা যায়, সরি জাকারিয়া বলতে ইয়াহিয়া ওই সময় একসাথে আসছিল। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা, যদিও উনি ইয়া ছিল না, মুসলিম ছিল না, আমিন, হ্যাঁ, কারণ আমরা নামার পর দরুদ বলি না, একটা জিনিস খেয়াল করে দেখিস। এবং রাসূল একদিন ওনার মা যেন দোয়া করছে, আল্লাহ নিষেধ করছে যে পারা যাবে না, প্রচন্ড কান্না করছিল। আচ্ছা, তারপরে এরপরে আসি যে মা খাদিজা, মা আয়েশা, ঠিক আছে, রাসূলের আদার যারা ওয়াইফ ছিলেন ওনারা, এরা প্রত্যেকে কিন্তু বিত্তবান বিজনেস ওম্যান, প্রত্যেকে কিন্তু হচ্ছে এক একজন স্কুল অফ থট। স্পেশালি ফার্স্ট মানে ইসলাম যদি এডুকেশনে কিভাবে কন্ট্রিবিউট করছে থ্রু স্কলার, ফার্স্ট ইসলামিক স্কলার একাডেমিক মানে রাসূলের পরে, সেটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক আছে। উনি এই জিনিসটাকে ইয়া করলো, সবচেয়ে বেশি পরিমাণ হাদিস উনি ন্যারেট করছে। আচ্ছা, এটাতে গেল। তারপরে হচ্ছে যে বিজনেস ওমেন, এন্টারপ্রেনার। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, মুসলিম মেল অনেক বেশি ইগোইস্ট, লাইক দ্য ডেভিল। আজাজিল ইগোর কারণে সেজদা করা নেই, সে বলছে আমি সুপ্রিম। মুসলিম ম্যানের চিন্তা হচ্ছে আমি ওয়ামেন থেকে সুপ্রিম। খুব কন্ট্রোভার্সির একটা ডায়লগ বলে ফেলছি, এটা নিয়ে খুব বড় কাহিনী হবে। কিন্তু কেন সে না, নর্মাল থিং যে আমাদের এক জুনিয়র ডিপার্টমেন্টের এক জুনিয়র, তো সিনিয়র আপু, ওর সাথে আমার ডিসকাশন হচ্ছিল, তখন সে আমার কথাটা বলছে যে একটা ম্যান সে এটা সহ্য করতে পারে না ওয়েমেন তার চেয়ে বেশি কামাই করবে। বাট এই প্রবলেমটাকে আল্লাহ আগে অ্যাড্রেস করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে, সিরাতের মাধ্যমে। সিরাত পড়লে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিজনেস উনি টেক কেয়ার করছে, উনি কিন্তু এমপ্লয়ি ওখানে। তার মানে ওনারা সমান বেতন কিন্তু উনি পায় না, ওনারা সমান বেনিফিট উনি পায় না। আন্ডার ওয়ামেন উনি কাজ করছে না, এক নাম্বার জিনিস। মানে কাজ, ওনার বিজনেসটা উনি দেখভাল করছে আর কি, স্বাধীনতা তো ছিল এই কাজের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ওনার সমান কিন্তু উনি কামাই করতো না, কিন্তু ওনাকে উনি বেশি কামাই করে দিচ্ছে, এটা উনি মেনে নিছে। আবার যখন ওনারা মানে ম্যারেজ হইলো, দেখা যাচ্ছে যে উনি আবার ওনার সমস্ত সম্পদ একজনকে, এবং ওনারা হানিফ ছিল, এবং এটা সোসাইটির বেটার পারপাসে ওনারা সার্ভ করে দিয়ে দিচ্ছে। এখন সোসাইটির স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরেন এটা কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে না। এটা স্ট্যান্ডার্ড নাই, স্ট্যান্ডার্ড মানে এটা অবশ্যই একটা গুড স্ট্যান্স, এটা নট গুড স্ট্যান্স। এখন যেটা তুই বলতে চাইছিস, আচ্ছা মানে দেখেন টক্সিক প্র্যাকটিস যে মানে টক্সিক প্র্যাকটিস নাই, নরমাল, বাট স্টিল মানে টক্সিকটাই নরমাল হয়ে গেছে। এই মানে ফিমেল সাইড থেকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারবে না, মানে মেল দিক থেকে চাইতে হবে। বাট দেখেন মানে ম্যারেজকে আমাদের সোসাইটিতে যেই পরিমাণ কমপ্লিকেটেড করা হয়েছে, ম্যারেজে বিয়ে করবো এটা বাপের মুখে দিতে হবে। ওর তো দেখা যায় বয়স হওয়ার আগে মা চিলাচিলি করে তারা বিয়ে দিতে হবে, অথচ মেয়েরা প্রপোজ করা সুন্নাত। হ্যাঁ, যেটা মানে এটা হচ্ছে যে রাসূলের ইয়াতে লাইফ থেকে দেখে, মানে কি বলে লাইফ দেখে ওটা পরে অ্যাকচুয়ালি জানতে পারছি, আমি ওনাকে জানতাম না এটা।
মানে না না ব্যাপারটা যে সুন্নতের পার্ট, আচ্ছা, ওটা আমি সুন্নতের জানতাম না কখনো। আমি মানে খুব অবাক লাগছে এতটা লিবারেল ভাবে ওই সময়ের মানুষ, 7th সেঞ্চুরি মানুষ চিন্তা করতেছে। আপনি চিন্তা করেন এটা আমরা ওরা বলতেছি যে আমরা পৌত্তলিক যুগের সমাজ, পর ওরা যুগ আগে জাহিলিয়াত, গেছি। ওরা ওমেনদেরকে মাটিতে কবর দিতেছে, অথচ এই 2% কিভাবে চিন্তা করতেছে? এটা তো আমরা চিন্তা করি যে এটা মডার্ন থিঙ্কিং, কিন্তু এটা প্র্যাকটিস হইতেছে ওই টাইম থেকে। আমরা মাঝখান দিয়ে কি হয়েছে আল্লাহ জানে, মানে এন্টায়ার একটা সোসাইটির time- এগেইনস্টে কিন্তু উনি রেবেল করেন। এটা কিন্তু তখনকার সমাজে কমন থিম ছিল যে বয়সের ডিফারেন্স থাকতে পারে, মানে এই যে বড় মহিলা ছোট ছেলেকে বিয়ে করতে পারে, এটা ছিল। যেমন এই যে একটা এটা এটা নিয়ে অনেক বেশি কাহিনী বলে, কিন্তু উনি যে ওনার ব্যক্তিত্বের প্রেমে পড়ে যে ওনাকে বিয়ে করছে এই জিনিসটা স্বীকার করতে চাবে না। কিন্তু কিছু বাড়তি কথা যে উনি ওনার মাকে দেখতে পাইছিল, উনি এরকম, এটা হচ্ছে ওরিয়েন্টালিস্টদের গেলানো কিছু কথা। হ্যাঁ, যেমন ধরেন আরেকটা জিনিস কি হয়েছে, ওই যে এইজ নিয়ে যে সমস্যাটা, যেটার জন্য ওনাকে অনেক ব্লেম দেওয়া হয় নবীজিকে। তো আমার টেক এটা যে আগে মানুষের মানে এন্ডিউরেন্স ছিল একরকম, এখনকার মানুষের এন্ডিউরেন্স একরকম, ভবিষ্যতের মানুষের এন্ডিউরেন্স একরকম। এখন বলতেছে যে 18 ইজ দ্য প্রপার এজ টু গেট ম্যারিড অ্যান্ড টু বি দ্য মাদার। এর নিচে দ্যাট ইজ এ রিস্কি ফর এ মাদার। বাট আপনি যদি আগে হিস্ট্রিগুলো আপনি চেক করেন, থ্রু কোরআন, থ্রু বাইবেল, আপনি যেভাবে দেখেন না কেন, ওইখানে ওরা কনসিভ করে ফেলতেছে মানে 8 ইয়ার্স 9 ইয়ার্সে। ওদের এন্ডিউরেন্স ডিফারেন্ট ছিল, এখনকার এন্ডিউরেন্স ডিফারেন্ট। আমি এতটুকু আমার এতটুকু একটা ইয়ে আছে যে কি এখানে ডিসএগ্রি করব একটা জায়গায়। ডিসএগ্রি তো করতেই পারেন স্বাভাবিক, করবো, কিন্তু but কেন স্টাডি সেজ দিস, কিন্তু এখানে কেন এন্ডুরেন্সের পাশাপাশি এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট পার্ট বাদ গেছে। এখন কেন 18 কে স্ট্যান্ডার্ড বলছে? বিকজ অ্যাভয়েড মডার্ন, এই বললাম এটা ভুলে গেলাম শব্দ। মডার্ন না মডার্ন না, শব্দটা মাথায় আসছিল, ঠাস করে চলে গেছে। মর্টালিটি অ্যাভয়েড মর্টালিটি। ওই সময় একটা সোসাইটির দেখ চাইল্ড মর্টালিটি রেট কত, 10, 11, 12 বছরের মেয়েরা কনসেপ্ট করতেছে, ঠিক আছে, ফার্স্ট বেবি হচ্ছে, সেকেন্ড বেবি, থার্ড বেবির সময় কিন্তু মর্টালিটি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ওই সময়ের সোসাইটিতে মানে 7th সেঞ্চুরিকে 2025 সালে দিয়ে সময় আপনার জীবনে কোনো অ্যান্সার পাওয়া যাবে না। আমি ওটা বলছি না, আমি এটা একসেপ্ট করতে রাজি আছি, হোমার যে গ্রিক মিথোলজি লিখছে সেটা তার ওই টাইমে দাঁড়ায় চিন্তা করে আমাকে বুঝতে হবে। আমাকে যদি রোমানদের, বাইজেন্টানদের কাহিনী পড়তে হয় বা সুমেরীয়দের, ব্যাবিলিয়ানদের কাহিনী পড়তে হয়, আমাকে ওই টাইমটাকে চিন্তা করে বুঝতে হবে। তাহলে 7th সেঞ্চুরির আমি সোসাইটি একসেপ্ট করে মানবো না, কেন সেটা আমার 2025 সালে এসে মানতে হবে। 2025 সালের মানে ডেফিনেশনে আমাকে 7th সেঞ্চুরি মানতে হবে। বাট আমি এই পয়েন্টে দাঁড়া করতে চাইছিলাম যে ইন নেক্সট 50 to 100 ইয়ার্স তখন মানুষ বলবে যে 18 ইজ নট গুড। হতে পারে, আসতে পারে। একটা মেয়েকে মানে বিয়ের ইয়া হইতে হবে 30 ইয়ার্স, তার ম্যাটারনিটির যে ব্যাপারটা ওইটা হইতে হবে 30 বছর এটা বয়সে। আসতে পারে, এটা ওই জন্যই বলবো মর্টালিটির কারণে মানে টপিকটাকে আগায় আনবে। এখানে না একটা তখন মানুষ এতটুকু নিয়ে আমাদের উপর আঙ্গুল তুলবে যে 18 বছরের একটা মহিলাকে, 24 বছরের একটা মহিলাকে কেমনে বসছে। এখানে হচ্ছে এটাই যে হবে, আমি এই এটাই হবে, ডিসকাশনটার that's it. ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এটা প্যারামিটার সেট করে ডিসকাশন করা, এটা একদম ওপেনলি অনেক কিছু বলা যায় না। হ্যাঁ, এটা আমি প্যারামিটার কোনটাকে সেট করে বলতেছি, আমি কি সোসাইটিকে করতেছি, আমি কি সোশ্যাল লাইফ বলতেছি, আমি কি কালচার বলতেছি, ভ্যালু, নর্ম, বিলিফ বলতেছি, না আমি এখানে বায়োলজিটা এনে কথা বলতেছি। সব কিছু মিলে আমার কথা বলতে হবে। just আমার একটা হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে হচ্ছে তুর পাহাড়ে উঠে যেত, মানে সরি মানে হেরা গুহায় উনি পৌঁছে যেত, তুর পাহাড় বলে ফেলছে গুলা, তো উনি যখন ওখানে উঠতো, এটা জমিন থেকে কত উপরে, উনাদের কাছে এটা কোনো পাথুরে পাহাড়। হযরত খাদিজা ওনাকে ওখানে গিয়ে খাবার দিয়ে আসতেছে, আর আমাদের 3 তলা উঠতে কষ্ট হচ্ছে। আমাদের কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই এন্ডুরেন্স, বায়োলজি, সোসাইটি, দেন হচ্ছে এনভায়রনমেন্ট। আমাদের তো যেই পরিমাণ ধুলা, ওখানে তো ওই পরিমাণ ধুলে মানে মনে হয় না ছিল না, এই ওয়েদার অনেক ক্লিন হ্যাঁ, ছিল। আমি এটাই বলতে Weather চাচ্ছি অনেক clean যে ছিল। ডিফারেন্স ছিল, মানে এটা না যে এখন আমরা খাই সয়াবিন সিডের ফুড, ওনারা খাইতো ডেইরি সিডস ফুড, ডেইরি ফুড ওনারা খাইতো, জয়তুনের তেল, মানে ডেইরি। এখন Olive ওনারা oil। হচ্ছে মাখন খাচ্ছে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ওইটা ডেইরি প্রোডাক্ট হিসেবে। আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নানা রকম ভাবে এটা অ্যাডাল্টারেটেড। আমি এই কোয়েশ্চেনটা উঠাইছি শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে মনে হয় যে না, ইট ওয়াজ ইম্পসিবল ব্যাক দেন, মানে এত এত কম বয়সের ফিমেল কেন
না তার কাছে এটা যদি হয়ে থাকে এটা হচ্ছে Lack of study, না এটা না lack of হ্যাঁ study. ল্যাক অফ স্টাডি, আর সেটা হচ্ছে তার একটা স্টেরিওটাইপনেস যে সে এটাকে আঁকড়ে ধরে বসে আছে, সে এটাকে ব্রেক করার ট্রাই করতেছে না বা এটাকে আরো স্ট্রংলি কোশ্চেন করার মতো তথ্য পাচ্ছে না। ওর দরকার যে এই জায়গাটাকে মানে বিভিন্ন প্যারামিটার থেকে ধরে জিজ্ঞেস করে এটা পড়ালেখা করা। বর্তমানে ডিপসিক, চ্যাট জিপিটির মতো ওপেন এআই গুলো আছে, ওখানে সে কথাবার্তা বলে দেখতে পারে, রেফারেন্সও দিবে, দরকার সে তার নিজের সেলফ স্টাডি করে নিজেকে এনরিচ করবে, সমস্যা কি? ওই চ্যালেঞ্জটা তাকে নেওয়ার মতো বা ওই চ্যালেঞ্জ না হোক, ওই ধরনের উইলিংনেস বা লিবারালিজম তাকে দেখাইতে হবে, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কীভাবে ঘটনা ঘটতো। আমি মানতেছি যে আকবরের কি বলে ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা ঘটতো, কারণ ওই সময়ের সমাজে এটাই ঘটতো। আমি মেনে নিচ্ছি যে সিরাজ একটা পরোটা খাওয়া সম্রাট, মানে পরোটা খাওয়া নবাব ছাড়া কিছু না, ঠিক আছে, কারণ ওই সময় সে এতগুলা ঘিয়ের মধ্যে দিয়ে একটাই মানে পরোটা ভাইজা খাইতো, ওটা মেনে নিচ্ছি, কেন ওই সময় এটা ছিল। তো এটা ব্যাক অ্যাট দ্যাট কোশ্চেনের সময় এসে না এটা কেমন হয়, তুমি করবা নাকি, এখন আমি কি 7th সেঞ্চুরিতে আছি? এখন তুমি যদি মা হও তুমি আমাকে মেয়ে দিবা খামাখা, মানে এগুলো হচ্ছে কিছু পেশাল করার জন্য ভালো লাগলে বলে আর কি। এটা এগুলো হচ্ছে মানে এন্ডোর্স করারও দরকার নেই, ঠিক আছে ভাই তুই পড়ালেখা কর, তুই আরো জেনে আয়, আপনি আরো ভালো করে জানেন, বুঝেন, দেখেন, আপনি কোশ্চেন ছুড়ে দেন, আমি নিজেকে এটা আরো ডিসকাস করে আসবো, আমার সময় অনুযায়ী আমি আরো জেনে বলতে পারবো, ইন ডেপথে ওটা আলোচনা করা যাবে, হোক না। আপনার আর আমার আইডিয়ার কনফ্লিক্ট হবে, দেনই তো আমরা ডেভেলপমেন্টের দিকে যাবো। এক্স্যাক্টলি, আইডিয়া কনফ্লিক্ট করতে দেন, আপনি চাপাইয়েন না, আমিও চাপাইতে চাই না, মানে আমার স্ট্যান্স হচ্ছে আমি কাউকে চাপাইতে চাই না। ঠিক আছে, তো আজকের পডকাস্টের লাস্ট টপিক যেটা, এটা আসলে অ্যাড্রেস করা খুবই গুরুত্বপূর্ণ, আমি চাইলে পডকাস্ট শেষ করতে পারি, বাট স্টিল এটা অ্যাটলিস্ট আমি উঠাবো যে এখন বাংলাদেশে গণহারে একটা RAP একটা জিনিস ঘটতেছে। আমি লাস্টের ওকে ঠিক, থ্যাংক ইউ, আপনি লাস্টের বিপটা কাটে দিলেন। আচ্ছা, RAPE হইতেছে, তো ওই জায়গার মধ্যে আমি এই বিষয়টা কেন আনলাম, একটা কন্ট্রোভার্সি বলবো না, এটা হচ্ছে কি একটা কন্ট্রাডিকশন দুইটা গ্রুপের মধ্যে, ছেলে এবং মেয়েদের মধ্যে। একজন বলে হিজাব করো, আরেকজন বলে তোমরাও নিজের দিকে তাকাও। আমার কথা হচ্ছে আজকের মানুষের গার্ডস কই যে আমি বলবো অ্যাজ এ ছেলে যে আমি নিচে তাকাই চলবো, বাদ বাকি দুনিয়া যা হোক, বা একটা মেয়ে নিজের থেকে বলবে যে ও যেদিকে তাকায় না কেন আমি নিজেকে কভার করে যাবো। আমাদেরকে কেন আরেকজনের দিকে আঙুল তুলতে হবে? আমরা যদি সেলফ ডেভেলপমেন্ট না করি তাহলে সমাজ কিভাবে গঠন হবে? আমি যদি ভুল করি তাহলে ও যদি ধরেন ওর রোলটা প্লে করছে, কিন্তু আমি আমার মতো এখানে হচ্ছে যে আমি ঘটনাটাকে আমি এভাবে বলি টু ওয়ে থিং, এর মধ্যে একটা ইন্টারেকশন। ইসলাম তো এইভাবে প্র্যাকটিস করতে পারে, ইসলাম তো এইভাবে প্র্যাকটিস করতে পারে না যে তুমি ওকে করো। হ্যাঁ, একটা ব্যাপার আছে, নিজের ঘরের ভিতরের মানুষকে শিখাও। মেসেজও যদি পৌঁছাইতে হয়, মেসেজ পৌঁছানোর জন্য মডেস্টি, পোলাইট অ্যাপ্রোচ নিয়ে অনেক বেশি পরিমাণ সতর্ক করা হয়েছে। হ্যাঁ, কিভাবে মেসেজ পৌঁছাবে সেক্ষেত্রেও বলা হয়েছে। মেসেজ পৌঁছানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে ফেরাউনের কাছে যাও, তার সাথে গিয়ে কথা বলো, তাকে আমার বার্তা জানো, সে সীমা লঙ্ঘন করেছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম তখন কি বললো যে এই ইয়াটা যে রব্বি ইশরাহ লি সাদরি, আমরা যে দোয়াটা পড়ি না, ওইটা ওই সূরা তাহার আর কি, মানে ওই দোয়াটা, ওখানে উনি কি বলতো যে আমার বক্ষকে প্রসারিত করে জিহ্বার জড়তা দূর করো, তারা যেন আমার কথা বুঝতে পারে, আমার ভাইকে আমার সাথে নবী হিসাবে পাঠাও, তাই না? আমার জ্ঞানকে বৃদ্ধি করো। কেন চাচ্ছে? কারণ উনি এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাবে যেটা হইতেছে যে ফেরাউন শোনা মাত্র রাগ হবে, কারণ তো জানে ফেরাউনের সাইকোলজি উনি বুঝে, তাই না? তো ওইখানে যে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আল্লাহ বলছে কি নম্রতা এবং বিনয়ের সাথে কথা বলতে, ব্যাপারগুলোকে এভাবে আগে নবীদেরকে অ্যাড্রেস করে দিছে যে কণ্ঠস্বর উচ্চ না করতে। কোন একটা, আমি গতকালকে বিল্লাল আসাদের একটা এরকম লেকচার শুনতেছিলাম, তো সেখানের মধ্যে উনি বলতেছিল যে আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে হচ্ছে গাধার ডাক, মানে গাধার ডাকে মানুষ যেন চিৎকার করে, গাধার ডাকের মতো চিৎকার না করে। কারণ উনি যদি যায় অ্যাপ্রোচটা ওইরকম হইতো, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? এটাই হচ্ছে ফার্স্ট থিং, যে আমি যদি কাউকে গিয়ে কথা বলি তাকে আমার বলতে হবে যে মানে অ্যাপ্রোচটা ঠিক থাকতে হবে, ওয়ার্ড সেন্স, সেন্টেন্স মেকিং থেকে শুরু করে অ্যাপ্রোচ তার পারমিশন নিয়ে বলতে, এবং তার বুঝতে হবে সে শুনতে চায় কিনা। ও অনেক ধাপ আছে, বুঝে ও বলছি শুনে না, একবার দুইবার তিনবার। রাসূলের জার্নি 23 বছরের ছিল ইসলাম প্রচার করার, প্রিচ করার,
প্রথম 10-12 বছর তো উনি মানে কি বলে পারসিকিউটেডই হয়েছে, মদিনাতে যায় না উনি কিছুটা স্টেবিলিটি পাইছে। দেন আরও ডেঞ্জারাস জিনিস ওখানে পাইছে, মুনাফিক উনি পাইছে। কাফেররা তাও যেটা ওপেন সেটা ওপেনেই, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার কথা আমি মানি না, মানে ওটা ডাইরেক্ট মোহাম্মদ বলতো তোমার কথা আমি মানি না, তুমি আমার বাপ দাদারে খারাপ বলছো। আর মুনাফিক তো বলছে যে হ্যাঁ হ্যাঁ মানি, ভিতরে ভিতরে যে এবার ওখানে আবার কাহিনী করতেছে, আরও খারাপ, হিপোক্রেসি। আচ্ছা, তো এইখানের মধ্যে যে জিনিসটার ক্ষেত্রে আসছে সেটা হচ্ছে যে আমার এই ব্যাপারটাতে এটা টু ওয়ে থিং। আমি এক্সপেক্ট করতেছি নয়েজ ফ্রি একটা সোসাইটি যেখানে মাইক বাজবে না, পলিটিশিয়ানরা তার সমাবেশ করার জন্য মাইক এলাকার পর এলাকা মাইক দিয়ে 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 মানুষের বিরক্ত করে ফেলা, গান শুনে ফেলাবে। ওয়ারাস আমি তাকে কিছু বলতেছি না, একজন হুজুর আসবে তাকে বলবো যে সে এখানে আর আওয়াজ করতেছে কেন। যদি পলিটিশিয়ানটা বন্ধ করতে পারে, হুজুরটা বলে যে আমি করবো না, ওকে বললে হবে, রেফারেন্সটা দেখালে সে মেনে নিবে, ইসলামে কিন্তু একটা জিনিস নিষেধ করছে, সে মেনে চাপাই নিবে। দিতে। আমি তো ধর্মটা ওটাই চাপাই দিতে। বলতেছি, ইসলামই তো ওইটাই হইতেছে সবচেয়ে, ইসলাম সবচেয়ে বড় সৌন্দর্য তো ওখানে, চাপাই দেওয়া যাবে না। কিন্তু এবং যেটা হইতেছে গ্লোবালি এখন এখন সবচেয়ে এমন accepted। ভাবে ট্রিট করতেছে মনে হয় যে কি মানে চাপাই দিতেছে। তুমি দেখা শোনো, যাবে যারা ওয়াজ মাহফিল করতেছে ওনারা কিন্তু তখন একসেপ্ট করে নিবে যে ভাই ও করতেছে আমিও করি না, ও কেন করতেছে, সে দেখতেছে পলিটিশিয়ানও তো করে, তাহলে তো আমি তো নতুন একটা সিস্টেম পাইছি, সব বছর টেকনোলজি পাইছি। পলিটিশিয়ানরা এরকম তার মঞ্চের পাশে বিরাট ক্যামেরা লাগাইতেছে, ক্যামেরার মধ্যে স্ক্রিন লাগাইতেছে, ও লাগাইলে ক্ষতি কোথায়? এখন ও যদি বন্ধ করে ও বন্ধ করবে, ও এটা পিক করবে না, এটা সোসাইটির সাথে যাচ্ছে না। দ্যাট ইজ টু ওয়ে। আমি যদি আমার মানে কি বলে চোখকে আমি কন্ট্রোলের মধ্যে রাখি, তাহলে হচ্ছে যে ও বলছে ঠিক আছে আমি তো ওর থেকে বেনিফিট পাচ্ছি, তাহলে আমি ওর সাথে মানে আমি জয়নিং দ্য কোর্স, ঠিক আছে, এরকম একটা বিষয়। আর এটা নিয়ে হচ্ছে যে আরেকটা জিনিস বলি যে মানুষ না ওই প্রাণী না যে হচ্ছে মেনে নিবে। হ্যাঁ, তো দেখা যাবে কি কোনো মেয়ে যদি ফুল আবায়াতেও থাকে, হয় হ্যাঁ আমি বলতেছি ফুল আবায়াতে থাকাও মানুষজন এখানের মধ্যে ভিকটিম হচ্ছে। কিভাবে করবে? ধর সামনের দিনে মানে আল্লাহ মাফ করে যেটা কখনো দেখতে না হয়, এটা কথা বলতে না হয়, ব্যাপারটা হচ্ছে যে দ্যাট ইন্ডিভিজুয়াল পার্সন কেউ একজন ফুল আবায়াতে তার ওয়ার্কে যাচ্ছে। ইসলাম কিন্তু মহিলাদেরকে কাজ করে কন্ট্রিবিউশনের যেটা, হ্যাঁ মহিলাদেরকে খুব কাজ করার জন্য উৎসাহ দিছে এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে তার ইনকামে ফ্যামিলির কোনো হক নেই, তার ইনকাম শুধুমাত্র তার। কিন্তু ম্যানকে বলছে তোমার ইনকামে তোমার মায়ের হক আছে, তোমার বাচ্চার হক আছে, তোমার বউয়ের হক আছে, কিন্তু বউয়ের ইনকামের ক্ষেত্রে হাজব্যান্ড বা তার শ্বশুর শাশুড়ির কারো হক নেই। I don't know that. এটা তুই খুঁজে পাবি। আচ্ছা আমি মানে রেফারেন্সটা দেখাবো, এটা বেশ সমস্যা আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে নেবো। হ্যাঁ। তো এটা 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 হচ্ছে যে উনার মানে ক্ল্যারিফিকেশন এখানের মধ্যে, কজ উনি হচ্ছে ওয়েমেনকে এন্টারপ্রাইজিং ক্ষেত্রে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে ক্যারিয়ার সু করার জন্য, কিন্তু একসাথে ব্যালেন্স করার ক্ষেত্রে উনি অনেক বেশি বলছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে হাজব্যান্ডের রোল কী হবে, যেমন ইফতারের আগে হাজব্যান্ডরা, যেটা একটা কমন মানুষের অভিযোগ ছিল, হাজব্যান্ডরা হেল্প করে না, ঠিক আছে। তো তাহলে ওভাবে করো, একজন কিচেন দেখলে একজন টেবিল দেখো, বেটার অ্যান্সার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধর হাইপোথেটিক্যালি আর কি, একজন ফুল আবায়াতে বের হয়েছে, তারপরেও কেউ না কেউ বলে যে আপু রোজা রাখছেন, দুর্ঘটনা ঘটছে রমজানের দিন আপু রোজা রাখছেন, কি আপু কথা বলেন না কেন, রোজা রাখেন না, চলে ফুল আবায়াতে বাইর হওয়ার পরও তাকে এর চেয়ে বেশি বিব্রত করা হচ্ছে। এটা হচ্ছে ম্যান মানে বাংলাদেশি ম্যান সাইকোলজি। সে মনে করে যে এটা তার জানা রাইট, তার হচ্ছে কি হচ্ছে না, তো তুই প্যাড কিনে দিবি, আলফা মেল বললাম তো, তুই প্যাড কিনে দিবি, এরা ভাই এরা আলফা মেল না, এরা আলফা মেল। আচ্ছা যাই হোক, তো এই যে এটাই মানে বেসিক্যালি মেলদের রোল প্লে করা উচিত, ফিমেলদেরকে ফিমেল রোল, মানে একজন আরেকজনের দিয়ে আঙ্গুল তুললে আলটিমেটলি সারা জীবন আঙ্গুল তুলতেই থাকবেন, আপনার আলটিমেট সলিউশন আসবে না। অ্যান্ড মানে রেপ ইজ নট, মানে আমি এটা একেবারে শিওরিটির সাথে বলবো না যে এটার সাথে জড়িত না কিনা, আল্লাহ ভালো জানে, আমাদের তার অত জ্ঞান নাই। না না জড়িত না জড়িত কেন, এটা ঘটবে কেন, এটা ঘটবে কেন আমার পয়েন্ট ঘটবে কে কেন? কে এটাতে, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ধর্ষক ছেলেকে ভাত রান্না খাওয়ায়, মেয়েকে করতে বাইর করে দেয়, এরপরে কি বলবি? এই যে এই ভাই দেখছেন না শিয়ান ভাই, অনন্ত জলিলের রিসেন্ট ইয়াটা কথা তো এইটা, এই যে কিরে মানে যারা রেপিস্টদের উকিল হইতেছে তোদের ঘরে কি মা বোন নাই, তোরা কিভাবে এটা করতেছিস? আসলে আমরা সবাই টাকার পাশ হয়ে গেছি, আর কিছু না, দ্যাটস ইট। এবং এটার নাম হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালিজম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আজকের জন্য এতটুকুই। আমরা টপিকটা আসলে আলোচনা করলে আরো অনেক দীর্ঘায়িত হবে,
তো আমরা এটার তবে আরেকটা আমাদের দ্বিতীয়- প্রপার নলেজ থাকলে আমরা অনেক প্রেসেস কথা বলতে পারতাম। হ্যাঁ আমরা এটাও আসলে- true। আমাদের আসলে আমাদের অতটা- প্রপার নলেজ নাই বলে নাই বলে আমরা কথা বলতে টানতে পারছি। পারতেছি না। তো সমস্যা নাই, এবং আমরা প্রত্যেকটা- শিখবো, আস্তে প্রত্যেকটা ধীরে আমাদের শিখবো, মনে- আপনাদেরকে মানে আপনাদের সাথে শেয়ার করবো যা শিখতেছি। অ্যান্ড আমরা ইনশাল্লাহ যদি হয়, আল্লাহ আমাদেরকে অতটুকু ইলম দেয়, তাহলে আমরা এটার দ্বিতীয় তৃতীয় যাই আসুক না কেন আসবে। তো ততদিন পর্যন্ত আমরা কন্টিনিউ করো। continue করে যাব. So thanks for being with us. We will see you in another episode. Till then, stay blessed, stay happy.